শুভেচ্ছা সবাইকে। আজ আহ নিরাপদ খাদ্য দিবস। সারা বিশ্বেই যথাযথ মর্যাদার সাথে এই দিবসটি পালিত হচ্ছে। আমরাও বাংলাদেশে নানাভাবে দিবসটিকে পালন করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আজকের আমাদের যে আয়োজন, সিএলপিএ এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে আজকের এই আয়োজনটা আমরা করেছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি নিরাপদ খাদ্য দিবসে, যে খাদ্যপণ্যর মোড়কের সামনের অংশে যেই উপাদান সম্পর্কিত লেবেলিং থাকে, সেই বিষয়টিকে আজকে আমরা এই নিরাপদ খাদ্য দিবসে হাইলাইটেড করার চেষ্টা করেছি। এবারে দিবসের যে প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে, ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিহোয়ার, বাংলায় বলা হয়েছে যে বোঝা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টিকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি একটু পেছন দিকে যাই, আলটিমেটলি দেখব যে এই দিবসটি মূলত পালন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে 2018 সাল থেকে, এবং 2019 সালের থেকেই মূলত দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সিদ্ধান্ত হয়েছে 18 সালে এবং পালন শুরু হয়েছে 2019 সাল থেকে। এবং যে কর্মসূচি সারা দেশে সারা বিশ্বে, যে কর্মসূচি আজকেও যে কর্মসূচি হচ্ছে, এছাড়াও অন্য সময়ও কিন্তু এই দিবসটিকে মানে এই খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নানা ধরনের কর্মসূচি আয়োজন করা হয়। কিন্তু এখানে যে চ্যালেঞ্জগুলো এখন আমাদের রয়েছে, যে মানুষের অজ্ঞতা, ব্যবসায়ীদের একটা যে বলে আগ্রাসী, মানে খাদ্যের যে উপাদানগুলো তারা ব্যবহার করছে সেটাকে হাইলাইটেড না করা, অনিরাপদ খাদ্য যেটা কিনা আমাদের অসংক্রামক রোগগুলো তৈরি করছে, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদী যে সকল রোগ তৈরি করছে, সেটার একটা অন্যতম কারণ কিন্তু এই অনিরাপদ খাবার। তো এই অনিরাপদ খাবারের জায়গাটায় সচেতন হওয়া সম্ভব, এই জায়গাটাকে আসলে প্রতিরোধের জায়গা দিয়ে শক্তিশালী করা সম্ভব যদি আমরা এটার ভেতরে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে জানাতে পারি, ভোক্তাদেরকে জানাতে পারি। এই বিষয়ে আসলে অনেকগুলো জায়গায় আমরা জানি যে দৃষ্টি দেওয়া দরকার, তবে এটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো এই বিষয়টিকে হাইলাইটেড করে আজকে আমরা এই ভার্চুয়াল মিটিংটার আয়োজন করেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে মূলত কয়েকজন বিশেষজ্ঞ আমাদের মধ্যে রয়েছেন। আমরা আজকে শুরুতেই স্বাগত বক্তব্য শুনবো কামরুন্নেসা মুন্না আপার কাছ থেকে। এরপরে আমাদের সাথে রয়েছে অ্যাডভোকেট সৈয়দ মাহবুল আলম, আইন ও নীতি বিশ্লেষক। উনি আমাদের আজকের মূল প্রবন্ধটি উপস্থাপন করবেন। এরপর আমাদের মধ্যে আরো রয়েছেন বিশেষজ্ঞ যারা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ডাক্তার আহমেদ খায়রুল আবরার, উনি অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমাদের সাথে রয়েছে ইকবাল মাসুদ ভাই, পরিচালক, স্বাস্থ্য বিভাগ, ঢাকা আসানা মিশন। আমাদের সাথে রয়েছেন গাউস পিয়ারি, পরিচালক, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোয়েব, সদস্য, খাদ্য শিল্প ও উৎপাদন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই যে মানুষগুলোর কথা আমরা বললাম, এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাংলাদেশের যেই ফুড সিকিউরিটির জায়গাটা, সেটাকে যাতে নিরাপদ করা যায়, এটাকে যাতে পলিসি লেভেলে একটা পরিবর্তন আনা যায়। কারণ শুধুমাত্র সচেতনতার ভিতর দিয়ে আসলে নীতিগত পরিবর্তন আনা সম্ভব নয়, একটা স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। তো সেই জায়গাটাতে গুরুত্ব দিয়ে মূলত এই যাদের কথা আমরা বললাম দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন, আমরা আজকে তাদেরকে পেয়েছি। ধন্যবাদ সবাইকে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আমি আবারও বলছি, আজকের আমাদের আয়োজনটি সেন্টার ফর ল অ্যান্ড পলিসি, সিএলপিএ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ডাব্লিউবিবি ট্রাস্ট উদ্যোগে। তো আমরা শুরুতেই আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে রয়েছেন কামরুন্নেসা মুন্না, সিনিয়র পলিসি অ্যানালিস্ট, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি, সিএলপিএ। আমি ওনাকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সৈয়দা অনন্যা রহমান আপা। আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি সোয়েব স্যার আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, উন্নয়ন সহযোগী, সকলকেই আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সকলকে। আজকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2026 উপলক্ষে
খাদ্য নিরাপত্তা সবার দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ডাব্লিউবিবি ট্রাস্ট ও সিএলপি এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথমেই আসলে যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিরলস প্রচেষ্টা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে খসড়া নিরাপদ খাদ্য মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা 2026 প্রণয়নে একটা যুগোপযোগী এবং জনস্বার্থ ভিত্তিক পদক্ষেপ নিয়েছেন, যা দেশের কোটি কোটি ভোক্তার তথ্য জানার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এজন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খাদ্য নিরাপত্তা বলতে আমরা সাধারণত খাদ্যের ভেজাল মুক্ততা, মান এবং নিরাপদ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে বুঝি, কিন্তু আধুনিক জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা কেবল খাদ্যে ক্ষতিকর উপাদান না থাকা নয়, বরং আমরা খাদ্য সম্পর্কে সঠিক তথ্য জানা, সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করার সুযোগ নিশ্চিত করাও একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানেই ফ্রন্ট অফ প্যাক লেবেলিং এফওপিএল প্যাকেজ, যেটা প্যাকেটজাত খাদ্যের সামনের অংশে সহজবদ্ধভাবে নকশা সহ যে পুষ্টি সতর্কবাণী ব্যবস্থা, এই ব্যবস্থা এটা গুরুত্ব নিহিত আছে। তো এফওপিএল এর ফলে ভোক্তা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং জনস্বাস্থ্য কমাতে সক্ষম হন। অর্থাৎ এফওপিএল একটা শুধুমাত্র যে একটা লেবেলিং ব্যবস্থা তা না, এটা নিরাপদ খাদ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উপকরণ। তো স্বাস্থ্য কার্যকর এফওপিএল ব্যবস্থা ভোক্তার জানার অধিকার নিশ্চিত করে, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনকে উৎসাহিত করে এবং খাদ্য শিল্পকে আরো স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করে। অনন্যা আপা একটু আগে বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, বিভিন্ন অসংক্রামক যে চ্যালেঞ্জ গুলা আছে সেগুলা বাংলাদেশ ইতিমধ্যে মোকাবেলা করছে। তো এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তাকে সমন্বিতভাবে যদি আমরা বিবেচনা নিয়ে বিজ্ঞান ভিত্তিক নীতিমালা গ্রহণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভোক্তাদের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ করা একটা নিরাপদ ও সুস্থ জীবন জাতি গঠনের পূর্ব শর্ত বলে আমরা মনে করি। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খসড়া নিরাপদ খাদ্য যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা 2026 যেটা আছে সেটা দ্রুত চূড়ান্ত করা হবে, কারণ প্রবিধানমালার মূল লক্ষ্য কোনো শিল্প খাতকে বাধাগ্রস্ত করা নয়, বরং ভোক্তার অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। আমরা আশা করি উৎপাদক যারা আছে, প্রস্তুতকারক, বিপণনকারী প্রতিষ্ঠান সমূহ জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং কোনোভাবেই প্রবিধানমালা চূড়ান্তকরণের প্রক্রিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। জনস্বাস্থ্য ভোক্তা অধিকার সর্বদা বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে স্থান পাওয়া দরকার। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা আশা করব যে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সুরক্ষা, ভোক্তা অধিকার এবং কার্যকর এফওপিএল বাস্তবায়নের বিষয়ে একটা গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হবে। পাশাপাশি সরকার, নিয়ন্ত্রক সংস্থা, গবেষক, নাগরিক সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগীদের মধ্যে একটা শক্তিশালী সমন্বয় গড়ে উঠবে, যা নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় প্রচেষ্টা আরো এগিয়ে যাবে। আমি আবারও যারা উপস্থিত আছেন, অতিথি বৃন্দ আছেন, অংশগ্রহণকারী আছেন, সকলকে আমি ডাব্লিউবিবি ট্রাস্ট এবং সিএলপি এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে একটা বাংলাদেশ গড়ি, যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাদ্য পাওয়ার অধিকার ভোগ করবে। তো এটাই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ সবাইকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ মুন্না। প্রকৃত বিষয়টা উঠে এসেছে আপনার আলোচনার মাধ্যমে এবং আপনি চেষ্টা করেছেন যে
আসলে যে গুরুত্বটা রয়েছে সেটাকে তুলে ধরা, এবং একটা চমৎকার কথা বলেছেন যে আমরাও আশাবাদী যে আজকের এই যারা আলোচনা করবেন তাদের এই আলোচনার গঠনমূলক আলোচনার মাধ্যমে দিক নির্দেশনা আমরা পাবো, এবং এই কাজগুলো এই এই আলোচনাগুলো বা আলোচ্য বিষয়গুলো যেগুলো আমরা করবো এগুলো আমাদের পলিসি লেভেলে সুপারিশ হিসেবেও কাজ করবে। তো তো আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি, আমাদের মধ্যে রয়েছেন আহ আইন ও নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুল আলম। তিনি দীর্ঘদিন ধরে এই সকল বিষয়গুলো নিয়ে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, সময় করে আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, এবং আশা করছি যে আমরা আপনার যেই মূল প্রবন্ধটি রয়েছে সেটির মাধ্যমে আরো বেশি সমৃদ্ধ হতে পারবো। আমি অনুরোধ করছি সৈয়দ মাহবুল আলম ভাইকে তার মূল প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না। সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি আমার স্লাইডটা দেখা যাচ্ছে। আহ, জি, দেখতে পাচ্ছি ভাইয়া। আমাদের এখানে আজকে অনেক সম্মানিত আলোচক আছেন যারা আপনার এই এফওকিউএল বিষয়ে বিশেষজ্ঞ। এবং তারা মূলত আরো ডিটেলস আলোচনা করবে। আমি যেটা আলোচনা করার চেষ্টা করবো বা যে বিষয়টাতে আজকে আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো সেটা হচ্ছে এফওকিউএল এর যৌক্তিকতা এবং তার লিগ্যাল বেসিস। এবং আমার যারা অন্য সহকর্মীরা আছে তারা বলবে যে এটা কিভাবে হয়। আমরা যখন খাদ্য নিয়ে কথা বলি, খাদ্যকে আমরা আসলে খাদ্য একটা জীবন ধারণের উপকরণ হিসেবে ঘোষণা করতে দেখতে চাই, কিন্তু আমাদের স্বাস্থ্য মানে আইনে খাদ্য হচ্ছে মানুষের রাইটস। খাদ্য একটা অধিকার। নিরাপদ খাদ্য হচ্ছে আমার একটা মানে একটা হিউম্যান রাইটস এর পার্ট। তো আমি এটা সেটা থেকে দিতে চাই। আমরা যখন বলতে চাই যে এটা একটা, এবং এটা একটা পাবলিক হেলথ এর পার্ট, হেলথ অনেক জায়গাতে কনসিডার করা হয় যে রাইটস হিসাবে। সেই রাইটস এর একটা অংশ হচ্ছে আমাদের নিরাপদ খাদ্য। তো আমি বাংলাদেশে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনার আমাদের এখন হাসপাতালের সংখ্যা খুবই অল্প। আমাদের পর্যাপ্ত হাসপাতাল নাই। এখানে ডাটা দিচ্ছি আমাদের প্রায় 70% যে আমাদের আউট অফ দ্য পকেট অর্থাৎ নিজের থেকে খরচ করতে হয়। আমাদের বেড নাই। সরকার প্রচুর হাসপাতাল করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, প্রচুর হাসপাতাল হয়েছে, প্রচুর আপনার হচ্ছে, কিন্তু তারপরও আমার যে স্বাস্থ্য ব্যবস্থার যে চ্যালেঞ্জ সেটা সমাধান করা সম্ভব হচ্ছে না। তাহলে একটা মূল প্রিন্সিপাল আমাদের বুঝতে হবে যে আমরা হাসপাতাল বৃদ্ধি করে আমার রোগ কমাতে পারবো না। আমার যেটা করতে হবে, আমার রোগ কমাতে হবে, তাহলে আমার এই স্বাস্থ্য ব্যবস্থা হবে। শুধুমাত্র আমি হাসপাতাল বৃদ্ধি করে আমি এই সমাধান করতে পারবো না। আমাদের কনস্টিটিউশনের কথা আমরা সবসময় বলতে চাই। কনস্টিটিউশন আমাদের সর্বোচ্চ আইনি দলিল। সেখানে 4টা ক্লজে আমাদের জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং আমি জনস্বাস্থ্য এবং খাদ্যের সাথে যে সম্পর্ক আছে সেই দিকটা দেখাবো। আমাদের আর্টিকেল 18, আমাদের আর্টিকেল 32, আর্টিকেল 37 এবং আর্টিকেল আপনার 43, সেখানে আমাদের স্বাস্থ্যকে, আমাদের জনস্বাস্থ্যকে বলা হয়েছে। আপনি খুবই মজার একটা জিনিস দেখেন, আমরা বলি যে প্রোটেক্ট হোম অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ আমার গৃহে আমার যে মানে ব্যক্তিগত গোপনীয়তা সেটার অধিকার আমার রাষ্ট্র সংবিধানে দিয়েছে। কিন্তু সেখানেও রাষ্ট্র ইন্টারফেয়ার করতে পারবে, সরকার ইন্টারফেয়ার করতে পারবে যদি এটা মানুষের জনস্বাস্থ্যের ক্ষতি হয়। 1971 সালের কনস্টিটিউশনে আমরা 4বার পাবলিক হেলথকে এমফেসাইজ দেওয়া হয়েছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যদি দেখি যে নুরুল ইসলাম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশের একটা মামলা হয়েছে, সেখানে রিটে আপনার স্বাস্থ্যকে মানুষের রাইট টু লাইফ বলা হচ্ছে, যে এটা জীবনের অধিকার। এবং স্বাস্থ্য বলতে শুধুমাত্র মানে আপনার খাদ্য না, সেটা হচ্ছে যে আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে জীবন ধারণের মৌলিক উপাদান সেটা করেছে। এবং এটার মাধ্যমে কিন্তু টোবাকোর অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করা হয়েছিল। তখন বাংলাদেশে কোনো আইন ছিল না। তামাকের বিজ্ঞাপন বন্ধ করার ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ যে রাইট টু লাইফ যেটা আছে, জীবনের অধিকার, সেটাকে ইন্টারপ্রেট করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমাদের নিরাপদ খাদ্যকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন আমরা যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশে প্রায় 71% মানুষ নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়, যেটা অসংক্রামক রোগ বলে। এখানে আপনার 4টাতে আপনি দেখতে পাচ্ছেন, 4টাতে আপনি দেখাচ্ছে আমাদের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক বেড়ে যাচ্ছে। এবং এই সবগুলা বিষয়ের একটা বড় কারণ হচ্ছে, আহ অনেকগুলো কারণ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে
আমরা শরীর চর্চা করি না, ধূমপান করি, অ্যালকোহলের একটা কথা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে আনহেলদি ডায়েট। আজকে আমরা আনহেলদি ডায়েটটা নিয়ে কথা বলবো। ডব্লিউএইচও আনহেলদি ডায়েটের জন্য 6টা মেজার বলেছে। আমরা আজকে শুধুমাত্র ফ্রন্ট প্যাক লেবেলিং এর উপর থাকবো, অন্যান্য বিষয়গুলোতে কথা বলবো না। অন্যান্য বিষয়গুলো হয়তো পরে কখনো কথা বলবো। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে আসছে। আমরা যদি এখানে দেখি যে আমাদের নিরাপদ খাদ্য বা খাদ্য দিবসে যে বিষয় আছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো কনভেনশন আছে, সেই কনভেনশন গুলোর সাথে জড়িত। রাইট টু ফুড, এটা ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস এর আর্টিকেল 25 এর স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 11 যে আপনার ইন্টারন্যাশনাল কনভেনশন ইকোনমিক এন্ড সোশ্যাল রাইটস এ দেওয়া হচ্ছে। আর্টিকেল 12 হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইকোনমিক এন্ড সোশ্যাল এন্ড কালচারাল রাইট এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং ডব্লিউএইচও যে গ্লোবাল স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অন ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড হেলথি এন্ড হেলথ, এটা অ্যাডপ্টেড হচ্ছিল 2004 সালে। সেখানেও কিন্তু আপনার খাদ্য, নিরাপদ খাদ্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং নিরাপদ খাদ্য বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে যে আপনার আমার খাদ্য যেটা গ্রহণ করি, আমি যে ফরম্যাটে গ্রহণ করি, সেটা আমার জন্য নিরাপদ হবে। বাংলাদেশে অনেক আইন আছে স্বাস্থ্যের জন্য। তো আমরা যখন স্বাস্থ্যের আইনগুলোকে কথা বল ডিসকাশন করি, নিরাপদ খাদ্য আইন বা নিরাপদ খাদ্য সম্পর্কিত যে আইনগুলো আছে, সেটাকে আমরা স্বাস্থ্য সম্পর্কিত ভাবে বিবেচনা করি না। এবং আমাদের নিরাপদ খাদ্যের একটা আইন আছে, সেটা হয়তো আমাদের নিরাপদ খাদ্য যিনি আছে আরো বলবে, কিন্তু আমি এই আইনের একটা সেকশনের কথা বলতে চাই, যেটা সেকশন 22, যেখানে আমাদের এই যে ফ্রন্ট প্যাক লেবেলিং এর আপনার করার জন্য দেয়। এবং আমাদের বিএসটিআর আইন আছে, যে আইনটাও আমাদের এই নিরাপদ খাদ্যকে সাপোর্ট দেয়। আমাদের কনজিউমার অ্যাক্ট আছে, সেই কনজিউমার অ্যাক্টেও কিন্তু আমাদের যে লেভেলিং, এটার মধ্যে যে মিসলিডিং থাকবে না, সেই জিনিসটাকে আপনার নিশ্চয়তা দেয়। ফর্মপ্যাক লেবেলিং, এখন আমি চলে আসি। ফর্মপ্যাক লেবেলিং হচ্ছে এমন একটা, যে খাদ্যের মধ্যে আমরা এখন প্রচুর মানুষ, আমরা এক সময় আমরা ঘরের খাবার খেতাম, এখন আমরা প্যাকেটজাত খাদ্য খাই। এবং প্যাকেটজাত খাদ্যে আপনার আমরা যে মানে প্রচুর চিনি, লবণ বা ট্রান্সফ্যাট যুক্ত থাকে, এই জিনিসটা শরীরের জন্য ক্ষতিকর। এই তথ্যটা আমাদের বর্তমান প্যাকেটে নেই। ফ্রন্ট প্যাক লেবেলিংটা খুব সহজ কথা হচ্ছে এরকম জিনিস, যে প্যাকেটের মধ্যে এরকম তথ্য বা থাকবে, যা আমি প্যাকেটটা দেখলে বুঝতে পারবো এটার মধ্যে প্রয়োজনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত চিনি আছে, বা এই চিনিটা খেলে আমার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সহজ বলতো। এবং আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই ধরনের একটা সাইন প্রস্তাবনা করতে যাচ্ছে সরকারের কাছে। এটা গবেষণার মাধ্যমে তারা চূড়ান্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ট ফাউন্ডেশন নিরাপদ খাদ্য, তারা গবেষণার মাধ্যমে, দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমে এই সাইনটা নির্ধারণ করেছে, যেটা আমাদের প্যাকেটে থাকবে, যাতে আমাদের একজন স্বল্প শিক্ষিত বা নিরক্ষর মানুষও দেখে বুঝতে পারে যে এখানে অতিরিক্ত চিনি বা লবণ আছে, যেটা খেলে তার শরীরে খারাপ। সমস্যা হচ্ছে যে এটা আমরা যত সহজে আনার চেষ্টা করতেছি, সেই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে সহজ হয় না। আমরা যেমন যখন আমরা সিগারেটের গায়ে সতর্কবাণী আনতে গিয়েছি, তখন অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছে, এবং আমরা মনে করি চ্যালেঞ্জ গুলো এই ক্ষেত্রে হতে পারে। তো আমরা এই জন্য যেগুলো হচ্ছে যে আসলে একটা জিনিস নিয়ে আসতে চাই। আমি একটা জিনিস বলতে চাই, যে বাংলাদেশের সংবিধানে, আমরা যখন সংবিধান নিয়ে আলোচনা করি, সংবিধানে একটা জিনিস বলা হয়েছে, যে একটা রাইটস আর হচ্ছে প্রিভিলেজ, সুযোগ। আমরা যখন ব্যবসার কথা আসে, আমরা যখন বাণিজ্যের কথা আসে, আমরা মনে করি যে এটা রাইটস। ব্যবসা এবং বাণিজ্য, এটা ততক্ষণই রাইটস যতক্ষণ এটা মানুষের ক্ষতি করতেছে না। মানুষের ক্ষতি যখন হবে, মানুষের যখন আহ অধিকার, জীবনের অধিকার হরণ করবে, সেটা রাইটস থাকে না। তো সেটাই হোক, আমরা মনে করি যে আমাদের যে আনহেলদি ডায়েট আছে, সেই ডায়েটটার মধ্যে সতর্কবাণী দেওয়া, এটা পাবলিক রাইটস, এবং এটা পাবলিক হেলথের জন্য জরুরি। এটা একটা কনজিউমার রাইটস এর দিক থেকেও জরুরি বিষয়, যে আমি একটা প্রোডাক্ট কিনবো, সেই প্রোডাক্টটার মধ্যে আমি কি কিনছি সেটা আমাকে জানতে হবে। কারণ আমাদের যারা, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবসায়ীদের থেকে বলি যে, এরা বলতে চায় যে এখানে তথ্য দেবে না, এই তথ্য দিলে এই সমস্যা হবে, এই তথ্য দিলে হয়তো বিভ্রান্তির সৃষ্টি হবে, অতিরিক্ত লবণ বললে আমাদের ব্যবসার ক্ষতি হবে। সেটা ব্যবসায়িক ক্ষতির থেকে মানুষের রাইট, অর্থাৎ মানুষের যে অধিকার আছে, যে এখানে সে কি কিনছে বা টাকা দিয়ে কি ক্রয় করছে, সেটা তার একটা রাইট। পাবলিক হেলথের গ্রাউন্ডে আমি একটা বলি, যে চিপসের মধ্যে প্রচুর লবণ থাকে, সেই লবণটা আসলে কতটুকু আছে, সে এটা জানলে হয়তো সেই লবণটা সে গ্রহণ করবে না, বা সে সেই চিপস খাওয়া থেকে বিরত থাকবে। তো এটা পাবলিক হেলথের গ্রাউন্ডের থেকেও একটা ইম্পর্টেন্ট। হিউম্যান রাইটস তো অবশ্যই আমি বললাম, যে একটা হলো রাইট টু হেলথ। আমরা এখন আমরা যে অবস্থায় আছি, বাংলাদেশের হেলথ বার্ডেন, সেখানে আপনার মানুষের যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের এই ধরনের হেলথ ওয়ার্নিং দেওয়ার কোনো বিকল্প নাই। আমাদের রাইট টু অ্যাক্সেস ইনফরমেশন, অর্থাৎ
খাদ্যে কি আছে সেটা আমাদের একটা অধিকার। রাইট টু এডুকেট ফুড এন্ড নিউট্রিশন। আমরা অনেক ক্ষেত্রে খাদ্যকে অতিরিক্ত ভাবে উপস্থাপন করা হচ্ছে, অনেক খাদ্য বলতেছে যে এটা খেলে মানুষ বেড়ে যাবে, বুদ্ধি হবে। হ্যাঁ, তো এটা আসলে সঠিক বলতেছে কিনা, ওই তথ্য সঠিক কিনা সেটা জানাও কিন্তু আমার একটা অধিকার। রাইট টু হেলদি এন্ড ক্লিন এনভায়রনমেন্ট এবং রাইট টু নন ডিসক্রিমিনেশন, এটা আমার অধিকার যে আমার খাদ্যে কোনো করা যাবে না। এটা আমার হিউম্যান রাইটস এর একটা পার্ট। আমি কতগুলো খুব ছোট জিনিস দিয়ে বলতে চাই, যেটা হচ্ছে আমরা হয়তো সামনের দিকে যে ফেস করবো, ইন্ডাস্ট্রি এই আর্গুমেন্ট গুলো নিয়ে আসছে পৃথিবীতে। এবং আমাদের দেশে হয়তো কনফ্লিক্ট ল্যাবিং এর ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে। একটা হচ্ছে যে এটা আমরা যে কারণে বলতেছি কনফ্লিক্ট লেভেলিংটা দরকার, এতে মানুষের মধ্যে যে ওভারওয়েট বেড়ে যাচ্ছে চিনি খাওয়ার কারণে, সেটা চিনি বা চর্বি জাতীয় খাওয়ার কারণে সেটা কমবে। তারা বলতে চায় যে এটা আসলে ঠিক না। কিন্তু আসলে পৃথিবীর অনেক দেশে এই রকমের গবেষণা হয়েছে, যে গবেষণায় দেখা গেছে যে এই ধরনের ওয়ার্নিং গুলা বেশ কার্যকর এবং এগুলা মানুষের হেলদি লাইফস্টাইলে উৎসাহিত করে। একটা তারা বলতে পারে যে আহ, যেটা বললাম যে FOPL, adult parents can responsibly purchase and consume health of food. FOPL is not প্রয়োজনীয় না। FOPL আসলে খুবই আহ, প্রয়োজন। FOPL এর যেটা হলো যে যখন মানুষ সেটা দেখবে, সেই নিউট্রিশন লেভেলিংটা দেখে সেই ধরনের খাদ্য কিনবে কিনা, বাই চয়েস সে কিনতে পারবে। এখন আপনি যদি বলেন যে এখানে অতিরিক্ত লবণ আছে, হয়তো অধিকাংশ মানুষ কিনবে না। এখানে যদি দেখা যায় যে অতিরিক্ত চিনি আছে, তাহলে সেই মানুষটা হয়তো সেটা কিনবে না, বা কেনার ক্ষেত্রে ভাববে বা লেস কনজাম করবে। So সেটা অবশ্যই মানুষকে প্রভাবিত করে। ট্রাফিক লাইটের কথা তারা নিয়ে আসতে পারে। তারা বলতে পারে যে ট্রাফিক লাইট না, কিন্তু আমাদের যে ওয়ার্নিংটা আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ডিসাইড করেছে, এটা বিস্তর গবেষণা করেছে। আমার মনে হয় আপনারা এখানে আরো আলোচনা করবে যে কি প্রক্রিয়া করেছে। তারা ওই গবেষণায় সম্পৃক্ত ছিল। তো তারা এই ধরনের আর্গুমেন্ট গুলো নিয়ে আসতে পারে, এবং আমরা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছি বা মানুষের অধিকার নিয়ে, আমাদের কনসার্ন থাকতে হবে যে এই ধরনের সাইন্টিফিক বা এভিডেন্স বেসড বিষয়গুলোকে যাতে সরকার অ্যাডপ্ট করে। GAT লেভেলিং বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা তারা আনতে করবে। আহ, তো আসলে কতগুলা প্যাকেট ওয়ার্নিং আছে, এগুলো খুবই জটিল, এবং এই জটিল মানে তথ্য থাকে, নাম্বার লেখা থাকে। এখন আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ পড়তে পারে না, এটার মধ্যে অনেকগুলো নাম্বার লিখে দিবে, এত ক্যালোরি, এত এত ক্যালোরি খেলে আপনার এই হবে এই হবে, তো মানুষ তো পড়তে পারে না। শুধু তার জন্য সহজবোধ সাইন লাগবে, যে সাইনটা দেখলে সে বুঝতে পারবে যে ভাই আমি এটা খেতে পারবো। তো এই ধরনের তথ্য তারা ক্লেম করতে পারে। আহ এটা আরেকটা বড় বিষয়, যে এই ধরনের একটা বড় ওয়ার্নিং আমরা সবসময় সিগারেট প্যাকেটের সাথে যখন করছি, যে ওয়ার্নিং দিলে মানুষ ডিসকারেজ হবে। সরকারের উদ্দেশ্য এটা, যে ওয়ার্নিং দিলে যদি যা ক্ষতিগ্রস্ত হবে সে জানবে এবং সে ডিসকারেজ হবে। এবং এই প্রোটেকশন দেওয়া, পাবলিককে এই প্রোটেকশন দেওয়া, এটা সরকার এবং সরকারের যে সংস্থা তার সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্র তাকে এটার জন্যই অ্যাসাইন করেছে। মানুষের যদি কোনো ক্ষতি হয়, আর্টিকেল 18 এর কথা আমি আবার মনে করাই দিতে চাই। আর্টিকেল 18 বলতেছে যে রাষ্ট্রের এটা প্রাথমিক দায়িত্ব যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো স্বাস্থ্য হানিকর বেচে সুনিশ্চিত করা। তাহলে ক্ষতিকর যেটা হয়েছে সেটা অবশ্যই দিতে হবে, সরকারের দায়িত্ব। একটা জিনিস বলে যে হেলথ ওয়ার্নিং, যেটা কোনো প্রোভাইড করে না এই ধরনের ইনফরমেশন। এটা খুবই তারা মানে ক্লেম করে যে এনাফ ইনফরমেশন দেয় না, কিন্তু আসলে এটা সঠিক না। যদি এনাফ ইনফরমেশন না দেয়, তাহলে ইন্ডাস্ট্রি গুলো কেন এই ধরনের ওয়ার্নিং এগুলার বিরোধিতা করে? পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে তারা এই ধরনের হেলথ ওয়ার্নিং গুলার তীব্র বিরোধিতা করে। এই জিনিসগুলো আমাদের আসলে মানুষকে এবং নীতি নির্ধারকদের কাছে নিয়ে যেতে হবে। আহ একটা একটা জিনিস হচ্ছে যে আহ যেটা বলে যে তারা অনেক সময় যে আমি আমার এগুলো যে এরা অধিকাংশ সময় বলে যে আসলে ওই লিগেল মেথডের দরকার নাই, মানুষকে এডুকেশন, ট্রেনিং এবং সচেতনতার মাধ্যমে এটা করতে পারে না। এটা আমাদের দেশের কমন সিনারিও। আমি সবসময় বলি যে যদি প্রলোভন থাকে, তাহলে প্রচারণা বা সচেতনতা কাজ করবে না। তাহলে প্রলোভনকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমাদের দেশে মানুষের যে খাদ্যের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, যে প্রচুর মানুষ বলছে এটা খেলে বড় হবে, এটা খেলে লম্বা লম্বা হবে, এটা খেলে বুদ্ধি বাড়বে। এটা এক ধরনের প্রলোভন। এই প্রলোভনটা আসলে কাজ করবে না যদি তারে আমি রেগুলেশন না করি। রেগুলেশন মানুষকে তার অধিকারের সীমা নির্ধারণ করে দেয়, আরেকজনের দায়িত্ব নির্ধারণ করে দেয়। তো যদি আইনি ভাবে এটা না করা হয়, তাহলে এই সচেতনতা কাজ করবে না। আমি আবার সিগারেটের কথা বলতে চাই, মায়ের দুধের বিকল্প যে যে বাংলাদেশের আইনটা হয়েছে সেটার কথা বলতে চাই।
যে এটা থাকার কারণে কিন্তু অনেক মানুষ বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করে এবং কোটা দুধ খাওয়ায়। এবং এটা হয়েছে কিভাবে, সচেতনতার চেয়ে বেশি ছিল যে আমার একটা লিগ্যাল টুল ছিল। আমরা তামাকের ক্ষেত্রে যে পরিবর্তন দেখেছি, বাংলাদেশে প্রায় 18% মানুষের তামাক ব্যবহার কমে আসছে 2009 থেকে 2017-র মধ্যে। তার একটা বড় কারণ হচ্ছে এই আইন। আইন মানুষকে ডিসকারেজ করে এবং আরেকজনের অধিকারকে সংহত করে। এটা কোডেক্স একটা ইন্টারন্যাশনাল টার্মোলজি আছে, তারা অনেক ক্ষেত্রে বলতে চায় যে কোডেক্স সাপোর্ট করে না, কিন্তু আসলে এটা সঠিক না। ইন্ডাস্ট্রির এই কোডেক্স এটাকে সাপ্লিমেন্ট করে, কন্ট্রিবিউট। এবং তারা ট্রেড রেস্ট্রিকশনের কথা নিয়ে আসতে পারে, ট্রেড আর্গুমেন্টের কথা নিয়ে আসতে পারে। হ্যাঁ, কিন্তু আসলে পৃথিবীতে যে ডব্লিউটিও আছে সেখানে স্পষ্ট বলা আছে হেলথ বিফোর ট্রেড, অর্থাৎ স্বাস্থ্য অধিকার আগে। এবং আমাদের বাংলাদেশ স্বাস্থ্যের জন্য যদি কোনো কিছু রাষ্ট্র করে, সেটাকে ডাব্লিউটিও বা ইন্টারন্যাশনাল কনভেনশন কোনোভাবেই পালিত করে না বা কোনোভাবে সেই অধিকারকে কর্ম করে না। পৃথিবীতে প্রচুর ধরনের ইন্টারন্যাশনাল কেস হয়েছে, যে কেসগুলোতে বলা হয়েছে যে হেলথ কোন রাষ্ট্রের স্বাস্থ্যের যে অধিকার এবং স্বাস্থ্য অধিকারকে নিশ্চিত করা হয়েছে। আমি শেষ ভাবছি ইমপ্লিমেন্টেশনের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা প্রথমে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতে চাই যে তারা এরকম একটা যুগোপযোগী সিদ্ধান্ত এমন বাংলাদেশের মতো রাষ্ট্রে এত দ্রুত চিন্তা করেছে। কিন্তু আমরা মনে করি যে ইন্ডাস্ট্রি থেকে একটা বড় রেজিস্ট্যান্স আসবে এবং এই রেজিস্ট্যান্স গুলোকে লিগ্যাল চ্যালেঞ্জ আসতে পারে, লবিং আসতে পারে। এবং আমরা যারা সিভিল সোসাইটি আছি, আমরা যারা গবেষক আছি, চিকিৎসক আসছি, তাদের নিরাপদ খাদ্যকে সহযোগিতা করতে হবে, যাতে তারা তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা কাঁধে নিয়েছে সেটা করতে পারে। এনফোর্সমেন্টের চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে কথা বলতে পারে, বাট এনফোর্সমেন্ট ইজ এ লং টার্ম বিষয়। কোনো এনফোর্সমেন্টই খুব দ্রুত হয়ে যায় না। লং এনফোর্সমেন্ট হওয়ার জন্য যে সময় দরকার, সেটা আমি মনে করি যে নিরাপদ খাদ্য অর্জন করবে। লো অ্যাওয়ারনেস এন্ড আন্ডারস্ট্যান্ডিং, আমাদের দেশের যারা ম্যানুফ্যাকচার আছে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হতে পারে, তারা বুঝতে পারে। সেক্ষেত্রে নিরাপদ খাদ্যের কাছে সাজেশন থাকবে, তারা এই পলিসি অ্যাডপ্ট করার সাথে সাথে ট্রেনিং বা অ্যাওয়ারনেস ম্যাটেরিয়ালস করবে, ট্রেনিং প্রোভাইড করবে, লিগ্যাল গাইডলাইন প্রোভাইড করবে, যাতে তারা এগুলো করতে পারে। এবং সর্বোপরি যে ডিজাইন এবং স্ট্যান্ডার্ডাইজ করেছে লেবেলিং এর জন্য ডিফারেন্ট প্যাকেজিং, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা কর্তৃপক্ষ যারা প্রচুর গাইডলাইন করেছে। তাদের প্রতিষ্ঠান খুবই নতুন, কিন্তু এই গাইডলাইন গুলা করার ক্ষেত্রে আমি একটা ইনস্টিটিউশনের সাস্টেনেবিলিটি এবং লং টার্ম ভিশন দেখতে পাই। বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানগুলার এই ধরনের গাইডলাইন বা পলিসি ডেভেলপ করে না, এবং অনেক দিন হয়ে গেছে এরকম পলিসি ডেভেলপ না করে করে আসছে। নিরাপদ খাদ্য সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বয়সে নবীন বা ইনস্টিটিউট থেকে তরুণ হলেও তারা শুরুতে এই ধরনের গাইডলাইন গুলো তৈরি করে এক ধরনের বুদ্ধিমত্তা বা ইন্টেলেকচুয়ালিটির পরিচয় দিয়েছে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ তাহিন ভাই আপনাকে। চমৎকার করে অল্প সময়ের মধ্যে আপনি পুরোটা বিষয় তুলে ধরেছেন, যে কি কি ধরনের অবস্ট্রাগল আসতে পারে সেই বিষয়টাও আপনি তুলে ধরেছেন। এবং অনেকগুলো ইস্যু আপনি এখানে বলেছেন যে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্নভাবে এফওপিএলটাকে ব্যবহার করছে, কিন্তু উন্নত দেশগুলো কিন্তু এফওপিএল এর দিকে চলে এসেছে। সুতরাং ভোক্তার কিন্তু একটা জানার অধিকার রয়েছে। আপনার একটা কথা আরো খুব ভালো লাগছিল যে মানুষের জীবনের ঝুঁকি তৈরি করলে সেটা কিন্তু আর অধিকার হিসেবে থাকে না। যে এটা আমি এই পণ্য উৎপাদন করব, আমি দেব না, আমার ওয়ার্নিং, এই কথা যে বলতে পারবে না, সেটা তার অধিকার নয়। এ আসলে যার যেই খাদ্যগুলো বাজারজাত করছে বা যেই জিনিসগুলো উৎপাদন করছে, সেটা একটা নিরাপত্তা নিশ্চিত করা যেমন তার কর্তব্য, সেরকম সেখানে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, উপাদান রয়েছে, সেগুলোকেও ভোক্তার সামনে তুলে ধরাটা প্রয়োজন। এটাকে আপনি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। এবং আমরা জানি যে খাদ্য নিরাপত্তা এককভাবে শুধু সরকারের দায়িত্ব নয়, এটার জন্য আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। উৎপাদক, বিক্রেতা, ভোক্তা সকলকে আসলে সম্মিলিতভাবে এই জায়গাটাতে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা যে খাদ্য নিরাপত্তার কথা ভাবছি সেটা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি একটু সোশ্যাল মিডিয়ার পেজে ঘুরে আসতে চাই। সেখানে দেখলাম কয়েকজন আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং তারা কয়েকটি মতামত দিয়েছেন। আমরা এখানে দেখছি 3 জনের মতামত। অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, উনি লিখেছেন, স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অনেক বড় ভূমিকা পালন করবে।
টিজা কৃষ্ণা, উনি লিখেছেন অত্যন্ত সময় উপযোগী আয়োজন, মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোক্তার অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত খাদ্য নির্বাচন করতে ফ্রন্ট অফ প্যাক লেভেলিং এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে গুরুত্ব দেওয়া জরুরি। ধন্যবাদ। আমাদের সাথে আরো রয়েছেন মঞ্জুরানী প্রামাণিক, আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন। আমরা আশা করব আপনারা আরো থাকবেন আমাদের সাথে। আরো অনেক বিশেষজ্ঞ আলোচক রয়েছেন, এই ইস্যুটা নিয়ে আমরা আরো জানতে পারবো, আরো সমৃদ্ধ হতে পারবো এবং জোরালো ভাবে এই ইস্যুটাকে বাস্তবায়ন করার জন্য, এই FOPL-টাকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারবো। একটু আগে আমরা শুনছিলাম যে মোড়কজাত খাদ্যের যে প্রবিধানমালা 2026, এটা নিয়ে একটা কাজ হচ্ছে। তো এইটার বিষয়ে আমি যতটুকু জানি, ন্যাশনাল ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটি কাজ করছে, ব্র্যাক কাজ করছে, আমি যে দেখি CLP কাজ করছে, WB ট্রাস্ট কাজ করছে, আরো বহু সংগঠন রয়েছেন যারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে এই কাজগুলো করছেন। তো আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন ডক্টর আবরার খায়রুল, ডক্টর আহমেদ খায়রুল আবরার। আবরার ভাই দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে খুব জোরালো ভূমিকা রাখছেন এবং আমি তার কথা অনেকবার শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে তার জায়গাটা অনেক সুস্পষ্ট। আমি এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে উনি অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ, ন্যাশনাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত রয়েছেন। আমি আবরার ভাইকে অনুরোধ করব আজকের এই বিষয়টার উপর আলোকপাত করার জন্য। ধন্যবাদ সৈয়দা অনন্যা রহমান আপা, এবং আন্তরিক ধন্যবাদ জানাই CLPA এবং WBB ট্রাস্টকে আসলে এরকম একটা সময় উপযোগী বিষয় নিয়ে আজকে নিরাপদ খাদ্য দিবস 2026-এ এই আয়োজন করার জন্য। আমরা আসলে যদি দেখি যে WHO-র এইবারের যেই প্রতিপাদ্য বিষয়, যেটা হচ্ছে তার মূল অর্থটা এরকম দাঁড়ায় যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে এবং এই কাজটা আসলে আমাদের সবাইকে মিলে করতে হবে। প্রথমে যদি কেন নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টা আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ, আমি একজন জনস্বাস্থ্য কর্মী এবং রোগতত্ত্ববিদ হিসাবে যদি বলি, তাহলে আমরা যদি দেখি যে তাহিন ভাই বলছিলেন, তাহিন ভাই প্রেজেন্টেশনে, যে বাংলাদেশে বর্তমানে 71% মানুষ মারা যাচ্ছেন অসংক্রামক রোগে। আমাদের দেশের মৃত্যুর কারণগুলো যদি আজ থেকে 30 বছর আগের সাথে তুলনা করি, তাহলে তখনকার মৃত্যুর কারণগুলো ছিল অনেক বেশি সংক্রামক রোগে। তখন ডায়রিয়া, তারপরে নিউমোনিয়া, বা বাচ্চাদের শিশু বা মাতৃমৃত্যু, এগুলো ছিল মৃত্যুর প্রধানতম কারণ। কিন্তু আজকের দিনে এসে যেই ঘটনাটা ঘটছে, আমাদের মৃত্যুর কারণগুলো আমরা দেখতে পাচ্ছি হৃদরোগ। বর্তমানে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগে প্রায় 1/3 মানুষ মারা যাচ্ছেন, 34%। এর বাইরে মৃত্যুর কারণের ভেতরে চলে আসছে অন্যতম প্রধান ঝুঁকির জায়গা, যেটা উচ্চ রক্তচাপ। এর বাইরে থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং ওবেসিটি বা উচ্চ স্থূলতা জনিত বা উচ্চ ওজন জনিত যে জটিলতা, এইখান থেকে মানুষ আজকাল মারা যাচ্ছেন অনেক বেশি। তার মানে আমাদের মৃত্যুর কারণগুলোর যে চেঞ্জ হচ্ছে, এটা আমাদের পরিভাষায় বলা হয় এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। বাংলাদেশ বর্তমানে একটা এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনের মধ্যে বাস করছে। একই সাথে আসলে আমরা আরেকটা জায়গায় দেখতে পাবো যে বাংলাদেশ এখন একটা নিউট্রিশনাল ট্রানজিশনের মধ্যেও কিন্তু আছে। আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বা পরবর্তী সময়ে যদি আমরা দেখি, তখন আমাদের অপুষ্টির হার অনেক বেশি ছিল। শিশুদের ভেতরে স্টান্টিং, গ্রোথ রিটার্ডেশন, এই ধরনের বিষয়গুলো অনেক বেশি ছিল। বর্তমানে আমাদের অন্যতম আশঙ্কার জায়গা যেখানে তৈরি হচ্ছে, যে আমাদের 1/3 বেশি মানুষ বর্তমানে মুটিয়ে গেছেন, 1/3 বেশি মানুষ বর্তমানে ওবেসিটিতে আক্রান্ত। এবং এই ওবেসিটি, এটা আসলে প্রত্যেকটা অসুখেরই বলতে গেলে একটা প্রিকারসর হিসাবে কাজ করে। তার ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয় এখান থেকে, তার হার্ট ডিজিজের ঝুঁকি তৈরি হয় এখান থেকে। এবং এই যে নিউট্রিশনের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটাকে পুষ্টিতত্ত্ববিদরা বলে থাকেন যে এটা একটা নিউট্রিশনাল ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে। তার মানে বাংলাদেশ এখন দুইটা ট্রানজিশনে আছে। একদিকে এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন হচ্ছে, মৃত্যুর কারণ বা অসুখের প্যাটার্ন বদলে যাচ্ছে, অন্যদিকে নিউট্রিশনাল ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে, যে মানুষের খাদ্যাভ্যাস বদলাচ্ছে। অনন্যা আপা বলছিলেন, তাহিন ভাই বলছিলেন, মুন্না আপা যেটা বললেন, যে আসলে
আগে মানুষ বা আমরা সবাই বাসার খাবার অনেক বেশি খেতাম, কিন্তু এখন এই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অথবা স্বাবলম্বী হওয়ার জায়গার সাথে সাথে আমাদের বাইরের খাবারের উপর নির্ভর করার প্রবণতা বা নির্ভর করতে হচ্ছে আমাদেরকে। আমি কয়েকদিন আগেই একটা রিপোর্ট দেখছিলাম, এফএওর একটা পাবলিকেশনে বলা হয়েছে যে শহর এবং গ্রামের ভেতরে বর্তমানে এই ফুড টেকিং প্যাটার্নের ভেতরে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নাই। প্রত্যেকেই এখন বাইরের খাবারের উপর অনেক বেশি নির্ভর করছে এবং তারা এটাকে যেটা বলছেন যে ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি এবং হচ্ছে বাড়ির মূল কর্তা বা কর্ত্রী যিনি থাকেন তার বাইরে কাজ করা। আমরা এখন ওমেন এম্পাওয়ারমেন্ট করছি, নারীদেরকে ঘরের পাশাপাশি বাইরেও আমরা কাজের ভেতরে নিয়ে আসছি এবং যেটা আমরা চাই যে সবাই মিলে সমাজকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু এটা করতে যেয়ে যেটা হচ্ছে অর্থনীতির ভাষায় যেটাকে আবার বলে অপরচুনিটি কস্টের একটা বিষয়, যে আমি যদি এই সময়টা বাইরের কাজে দিই, রান্নাঘরে কাজ না করে, তাহলে আমার বেনিফিট কতটা আসছে। এবং এই কারণে আমাদের এখন কিন্তু প্রসেস ফুড আমাদের বর্তমান জীবনের একটা অবশ্যম্ভাবী এবং অপরিহার্য, আমরা এটাকে কোনোভাবে অস্বীকার করতে পারি। তাহলে আমাদের জায়গাটা আসলে কোথায় দরকার? এই যে বললাম যে মানুষ এখন অনেক বেশি মারা যাচ্ছে অসংক্রামক রোগে, খুব স্বাভাবিক, কারণ উন্নত বিশ্বে আমরা দেখি যে অসংক্রামক রোগই মৃত্যুর প্রধান কারণ। আমাদের আশঙ্কাটা কেন? আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছেন তাদের অর্ধেকেরও বেশি আসলে অকাল মৃত্যুর কবলে পড়ছেন। মানে আমাদের হয়তোবা 70 বা 72 বছরের লাইফ এক্সপেক্টেন্সি আছে, আমরা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবো, এটা স্বাভাবিক। কিন্তু 51% মানুষ বর্তমানে এই বয়সে পৌঁছানোর আগেই মারা যাচ্ছে। তার মানে যখন তাদের আসলে মোর প্রোডাক্টিভ একটা সময় দেওয়ার কথা, দেশের অর্থনীতি বা উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারার কথা, সেই সময় তারা বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন এবং আলটিমেটলি মারা যাচ্ছে। তাহলে লসটা কোথায় হচ্ছে? যে আমাদের যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতা একদিক থেকে বাধাগ্রস্ত হচ্ছে এবং একই সাথে হচ্ছে যে আমাদের এই চিকিৎসা, অসংক্রামক রোগের চিকিৎসা আমরা সবাই জানি যে এটা দীর্ঘমেয়াদী এবং এটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। তো এই চিকিৎসার পেছনে খরচ অনেক বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার কথা ছিল সেই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের যে ব্যবসা বা ইন্ডাস্ট্রি সবকিছু প্রত্যেকটা কিন্তু আমাদের একটা সম্মিলিত লক্ষ্য হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া। তার মানে দেশকে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যকে সবার আগে নিশ্চিত করতে হবে। এবং এই সবাই মিলে স্বাস্থ্যকে নিশ্চিত করার যখন কথা আসে তখন সেখানে যেরকম সরকারের একটা দায়িত্ব থাকে যে একটা স্ট্রং পলিসি যেন গভর্নমেন্টের থাকে, আইন কানুনগুলা যেন দেশের একটা শক্ত থাকে যার মাধ্যমে আহ, জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখা যায়। একই সাথে হচ্ছে যে যারা খাদ্য উৎপাদক বা খাদ্য ব্যবসায়ী তাদের একটা দায়িত্ব থাকে যেন তারা স্বাস্থ্যকর খাদ্য জনগণের কাছে পৌঁছে দেন। ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা ভোক্তার একটা দায়িত্ব থাকে যেন তারা স্বাস্থ্যকর খাদ্যকে নিজের জন্য বেছে নেন, নিজের বা নিজের পরিবারের জন্য বেছে নেন। তো এই যে প্রত্যেকটা জায়গায় আজকে যে আলোচনার বিষয়টা ফ্রন্ট অফ প্যাক লেভেলিং, আসলে এই জায়গা তো আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই দায়িত্বটা রয়েছে। বারবার আমরা শুনছি যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে খাদ্য মৌলিকীকরণ, নিরাপদ খাদ্য লেভেলিং প্রবিধানমালা 2026 খসড়া প্রণয়নের কাজ করছেন। আসলে নিঃসন্দেহে এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাধুবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাতে হয়, কারণ তারা আন্তর্জাতিক আইনের সমান্তরাল বা তুলনাযোগ্য এরকম একটা স্ট্রং খসড়া প্রস্তুত করেছেন। আমার সৌভাগ্য হয়েছে যে এটা শুরু থেকে আমি এটাতে যুক্ত ছিলাম এবং এটা যে স্ট্রং একটা এভিডেন্স হয়েছে তার প্রমাণ আমরা কিন্তু টের পাচ্ছি, যেটা তাহিন ভাই বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে এটা বাধার মুখে পড়তে হচ্ছে বা ভবিষ্যতে আরো পড়তে হবে। যদি আমি একটু সংক্ষেপে ফ্রন্ট অফ প্যাক লেভেলের ধারণাটা নিই, যে আমরা সবাই জানি যে একটা খাবারে কি কি উপাদান থাকে, যখন একটা মোড়কজাত খাবারে বিক্রি করা হয় তার মোড়কের উপরে সেই তথ্যগুলো দিতে হয়। এবং বর্তমান আইন অনুযায়ী মোড়কের পেছনে একটা পুষ্টি উপাদানের টেবিল দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে,
যেখানে সেই খাবারের ভিতরে কতটুকু শর্করা, কতটুকু লবণ, কতটুকু বিভিন্ন ধরনের চর্বি, এই তথ্যগুলা দেওয়া থাকে পাশে, সেটার পরিমাণ এবং একটা আহ শতকরা হিসাবেও দেওয়া থাকে যে প্রতিদিনের খাদ্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন অনুপাতে কতটুকু এখান থেকে আসে। এই তথ্যগুলা দেওয়ার পরেও আসলে আমাদের দেশে কি হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অনেকদিন যাবত এখানে কাজ করছে এবং আমাদের রিসার্চের থেকে আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশে 2.5 থেকে 4% ভোক্তা মাত্র, মানে 100 জনে 3-4 জনের বেশি কোনোভাবেই না যারা এই তথ্যগুলা দেখে থাকে। কিন্তু একটা খাবার আসলে এটা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, এটা জানার একমাত্র উপায় কিন্তু এই মোড়কে যে তথ্যটা দেওয়া আছে এটাই। কারণ যে উৎপাদক তার সাথে একজন ভোক্তার যোগাযোগের অন্য কোনো মাধ্যম কিন্তু নাই। তাহলে আমি পেছনে যে তথ্যটা দিচ্ছি সেই তথ্যটা আমার ভোক্তার কাছে কার্যকরভাবে পৌঁছাচ্ছে না। এটা পৌঁছানোর জন্য মোড়কের সামনে একটা তথ্যগুলাকে উপস্থাপন করা, এবং এই ফ্রন্ট অফ প্যাক লেভেলের বিশ্বের অনেকগুলা দেশে, 50টার উপরে দেশে এটার চালু আছে বর্তমানে, এবং এটার কয়েকটা ডিজাইন ফ্রন্ট অফ প্যাক লেভেলের বিভিন্ন দেশে চালু আছে। যদি মোটা দাগে এই ডিজাইন গুলাকে ভাগ করা যায়, একটা হচ্ছে নন ইন্টারপ্রেটিভ সিস্টেম, যে আমার কিছু তথ্য বা সংখ্যা, এই জিনিসগুলো মোড়কের সামনে উপস্থাপন করে দেওয়া। চিনি 25 গ্রাম, 22%, লবণ 2 গ্রাম, 21%, এরকম কিছু সংখ্যা দিয়ে দেওয়া, যেটা আসলে কোনো আহ, তার ইন্টারপ্রিটেশন তার ভোক্তাকে জানায় না। আর আরেকটা যেটা হচ্ছে যে ইন্টারপ্রেটিভ সিস্টেম, যেখানে এমন ভাবে তথ্যটাকে উপস্থাপন করা হয় যার মাধ্যমে ভোক্তা কোনো একটা মেসেজ পায় যে আসলে এখানে কি বলতে চাওয়া হয়েছে। যেমন তাহিন ভাই দেখালেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে ডিজাইনটা ইতিমধ্যে প্রস্তাব করেছেন, যেখানে দেওয়া থাকছে যে উচ্চ মাত্রায় চিনিযুক্ত অথবা উচ্চ মাত্রায় সম্পৃক্ত চর্বিযুক্ত। তার মানে একজন ভোক্তা খুব সহজেই বুঝতে পারছেন যে এই খাবারটার ভেতরে একজন সুস্থ সাধারণ মানুষের যতটুকু চিনি প্রয়োজন সেইটার থেকে বেশি হারে চিনি বা চর্বি উপস্থিত থাকছে। তো এই যে ইন্টারপ্রেটিভ সিস্টেম বিশ্বব্যাপী যখন দেখা হয়, তখন এটা রিসার্চে প্রমাণিত, যেটা যে ইন্টারপ্রেটিভ সিস্টেম গুলা নন ইন্টারপ্রেটিভ শুধুমাত্র কিছু সংখ্যা দিয়ে যে এফওপিএল গুলা দেওয়া হয় তার থেকে বেশি কার্যকর। এবং আমি যে কারণে বলছিলাম যে আমাদের দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে খসড়া প্রস্তাব করেছেন সেটা আসলে আন্তর্জাতিক মানে বেস্ট প্র্যাকটিস অনুযায়ী আসলে প্রস্তাব করা হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির দিক থেকে আসলে এখানে বাধা আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং যেই জায়গাগুলো আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে যে এটা যেন প্রকৃত অর্থে কার্যকর ভাবে করা যায়। কারণ আমরা জানি সিগারেটের প্যাকেটের উদাহরণ যদি আমরা দেখি, যে যখন গ্রাফিক্যাল হেলথ ওয়ার্নিং এর কথা বলা হয়েছিল, এটা বলা ছিল যে উপরের হাফে থাকবে, 50% জুড়ে থাকবে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। কারণ আমরা জানি যে একটা প্যাকেটের উপরের দিকেই একজন ভোক্তার চোখ সবার আগে যায়, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কাজে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে ফ্রন্ট অফ প্যাক লেভেলটা যেন আমাদের মোড়কের উপরের দিকে থাকে, উপরের ডান দিকে থাকে। এবং হচ্ছে এটার আকার আকৃতির ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এটার চূড়ান্তকরণের ক্ষেত্রে। কারণ শুধুমাত্র দেওয়ার জন্য দেওয়া, আইন রক্ষার জন্য দেওয়া, এরকম যদি করা হয় তাহলে আমাদের কিন্তু প্রকৃত অর্থে ভোক্তার কোনো কাজে আসবে না। কাজে উপযুক্ত আকারে এবং সেটার রং এবং সেটার প্লেসমেন্ট সবকিছুর বিচারে এমন ভাবে একটা দিতে হবে যেন সেটা প্রকৃত অর্থে ভোক্তার কাজে আসে, এবং আমরা যেটার জন্য কাজ করছি, জনস্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সেইখানে আমরা আসলে কন্ট্রিবিউট করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি। অনেকক্ষণ সময় নিলাম, ধন্যবাদ সবাইকে, এবং আবারও ধন্যবাদ সিএলপিএ এবং ডাব্লিউবিবি ট্রাস্টকে এই আজকের আয়োজনের জন্য। আপনাকে ধন্যবাদ আবরার ভাই, আপনি চমৎকার করে পুরো বিষয়টাকে খুব ধীরে ধীরে বিশ্লেষণ করে তুলে ধরেছেন। ডেফিনেটলি যে ইস্যুগুলো আপনি তুলে ধরেছেন, যে দেশের উৎপাদনশীলতায় যখন আমাদের আসলে এই জায়গাটায় সময় দেওয়ার কথা, বা যখন আমাদের উৎপাদনশীলতায় ভূমিকা রাখার কথা, ঠিক ওই সময়টাতে এই রোগের কারণে আমরা বা নানা ধরনের ঝুঁকির কারণে আমরা কিন্তু সেই যথাযথ ভূমিকাটা পালন করতে পারছি না। এর একটা অন্যতম কারণ যেটা বললাম, যে আনহেলদি ফুড,
আনহেলদি ফুডের যেই জায়গাগুলো রয়েছে, আমরা একটু আগে দেখছিলাম আমি একটা ডকুমেন্টে, সেখানে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন দেশ যখন এই ধরনের এফওপিএল এর একটা ব্যবস্থা নিয়েছে, নীতিগত ব্যবস্থা নিয়েছে, তখন কিন্তু এই অস্বাস্থ্যকর খাবার কেনার একটা প্রবণতা ভোক্তাদের মধ্যে কমে গেছে, এবং যারা উৎপাদনকারী তাদেরও একটা ইতিবাচক পরিবর্তন এসেছে যে তাদের পণ্যটাকে যাতে তারা আহ ভোক্তাদের মাধ্যমে দিতে পারে, আস্থাশীল করে তুলতে পারে, সে কারণে তারাও কিন্তু পণ্য উৎপাদনের ক্ষেত্রে সতর্ক হয়েছে, এবং চিনি লবণের যেটা বলছিলাম আমরা, চর্বির যে অত্যাধিক ব্যবহার, সে জায়গাটায় তারা সচেতন হয়েছে এবং সতর্ক হয়েছে। সুতরাং এই জায়গাটা আসলে আমরা যারা কাজ করছি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যর বিষয়ে, জনস্বাস্থ্য উন্নয়নে, তাদের কিন্তু ডেফিনেটলি এই প্রতিরোধের জায়গাটাকে জোর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ যে হারে রোগ বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে, সেখানে আমাদের এই জায়গাটাতে গুরুত্ব না দিলে আমরা ধীরে ধীরে আরো বেশি ঝুঁকির মুখে পড়ব। আমি একটুখানি আবার একটু সোশ্যাল মিডিয়ার পেজটা ঘুরে আসতে চাই। আমার ভালো লাগছে যে অনেকেই আছেন, শুধু আছেন তাই নয়, আমাদের নানাভাবে কমেন্টস করে আমাদেরকে তাদের মতামতগুলো জানাচ্ছেন, এবং তারা যে পাশে রয়েছেন সেটা জানাচ্ছেন। আমরা শরীফুল আলম তপন, উনি লিখেছে খাদ্য নিরাপত্তা আইনের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। ক্যাবের নাজির ভাই, উনি লিখেছেন কংগ্রাচুলেশন, মানে উনি আছেন আমাদের সাথে। মোহাম্মদ সাদেক শাফিউল্লাহ, উনিও কমেন্টস করেছেন খাদ্য নিরাপদ আইন, নিরাপদ খাদ্য আইনের ব্যাপারে। মঞ্জুরানী প্রমাণিক, উনি বলেছেন খাদ্য উৎপাদনে যে মাটির স্বাস্থ্য রয়েছে সেটাও সুরক্ষায় কাজ করা দরকার। যদিও আমি রাস্তায় রয়েছি, ভালো শুনতে পাচ্ছি না, কিন্তু আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি। সাদেক শাফিউল্লাহ, উনি বলেছেন খাদ্য অধিকার আন্দোলন চাঁদপুর থেকে শুভেচ্ছা জানবেন। নাজমুন নাহার নিপা, উনি লিখেছেন অতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাদ্যে স্পষ্ট সতর্কীকরণ চিহ্ন ব্যবহার নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। সাবিনা ইয়াসমিন খান, উনি লিখেছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা সবার সচেতনতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। ডেফিনেটলি আপনার সাথে আমরাও একমত। আমরা দেখছি হেলাল ভাই রয়েছেন আমাদের সাথে, হেলাল আহমেদ, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল, উনি লিখেছেন নিরাপদ খাদ্য সাংবিধানিক অধিকার, খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন বা নিশ্চিত করা দরকার। ধন্যবাদ, আপনারা থাকবেন সাথে, আমাদেরকে কমেন্টস দিয়ে আরো মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন, আমরা আশা করছি। আমি এই মুহূর্তে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন ইকবাল মাসুদ ভাই, দীর্ঘদিন ধরে কাজ করছেন ইকবাল মাসুদ ভাই, উনি পরিচালক হিসেবে রয়েছেন স্বাস্থ্য বিভাগ, ঢাকা আহসানিয়া মিশন। ঢাকা আহসানিয়া মিশন দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই আনহেলদি ফুড কন্ট্রোল, তামাক নিয়ন্ত্রণ, এবং এই যে এখন যে আমরা এফওপিএল ইস্যুটাকে সামনে এনেছি, সে জায়গাগুলোতেও নেতৃত্ব দিচ্ছেন। আমি ইকবাল ভাইকে অনুরোধ করব আজকের বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। ধন্যবাদ অনন্যা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ অনন্যা, আপনার চমৎকার উপস্থাপনা। পাশাপাশি আমরা শুনেছি আমাদের মুন্না আপার বক্তব্য, সৈয়দ মাহবুল আলম তাহিনের বক্তব্য এবং আবরার ভাইয়ের বক্তব্য। সেখান থেকে কিন্তু মোটামুটি আমাদের এফওপিএল এর মোটামুটি একটি চিত্র উঠে এসেছে। আমাদের লক্ষ্য কি, আমরা কি চাই, কিভাবে এগিয়ে যেতে চাই, সরকার কি দায়িত্ব পালন করছে, সেই সরকারের দায়িত্ব পালনের মধ্যে কি কি ধরনের এলিমেন্টস গুলো আছে, খুব সুন্দরভাবে ওনারা উপস্থাপন করেছে। আমি এর বাইরে তো আর খুব বেশি ইস্যু না, তো শুধু একটু যোগ করতে চাই, যেটি হচ্ছে যে এসডিজি, আমাদের 2030 সালের একটা প্রতিশ্রুতি আছে সরকারের, যে এসডিজির গোলগুলা আমরা অগ্রগতি পর্যালোচনা হয়। তো গত 2 বছর আগে আমরা বাংলাদেশের এসডিজি গোল 3 অগ্রগতি অ্যানালাইসিস করার জন্য WHO-র সহযোগিতায় একটা ন্যাশনাল সার্ভে করেছিলাম। এটা খুব সায়েন্টিফিক সার্ভে। জেনেভা থেকে তারা মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছিল। আমাদের প্রায় 4000-এর মতো স্যাম্পল ছিল। প্রত্যেকেরই লিপিড প্রোফাইল থেকে শুরু করে তার সিবিসি লিপিড প্রোফাইল থেকে যে বেসিক টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো করে তাদের রোগতত্ত্ব নির্ণয় করে, এবং ওইটার সাথে বিহেভিয়ারাল চেঞ্জ যে ইস্যুগুলো আছে সেটা, তো সেটার রেজাল্ট যদি আমরা যা এখনো পর্যন্ত পাইনি, সেগুলো অ্যানালাইসিস চলছে। এটা গ্লোবাল একটা
স্টাডি ছিল। তো আমরা এসডিজির যে কমিটমেন্ট আছে সরকারের, সেখানে আমরা দেখি যে 2টি গোলের সাথে এই যে এফওপিএল বা খাদ্য নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত। একটি হচ্ছে গোল 2, সেখানে বলছে ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার। তো আমি মনে করি যে খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টিমান অর্জন, এই দুটি সরাসরি আজকের যে আলোচ্য বিষয় এফওপিএল এর সাথে সংশ্লিষ্ট। এবং গোল 3টাকে যদি আমরা দেখি, সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, তাহলে গোল 2 এবং গোল 3 সরাসরি এই যে এফওপিএল কে কমপ্লাই করে। কারণ আমাদের যে কিনোট প্রেজেন্টার আলোচকরা আমরা আলোচনা করছি যে এই এফওপিএল না থাকার কারণে যারা ভোক্তা আছে তারা অজ্ঞাতসারে তারা যেসব খাদ্যের ঝুঁকি আছে বা যেসব খাদ্যের পুষ্টিমান যথেষ্ট না, সেই সকল ধরনের খাদ্য আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত অজান্তে। কারণ তার ফলশ্রুতি থেকে আমাদের দেশের অসংক্রামক রোগের যে মৃত্যুর হার বাড়ছে, পঙ্গুত্বের হার বাড়ছে, রাষ্ট্রের ক্ষতির পরিমাণ বাড়ছে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বাড়ছে। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের দেশের যদি আমরা এসডিজি গোল আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই এফওপিএল এর বিষয়টি একটি অন্যতম উপাদান। ডেফিনেটলি অন্য অন্য উপাদানও এখানে ভূমিকা রাখে, কিন্তু যেহেতু আজকের এই আলোচ্য বিষয়টি এফওপিএল সংক্রান্ত, ফ্রন্ট প্যাকিং এবং লেবেলিং সংক্রান্ত, বিধায় এই আলোচনাটাই আমি এখানে রাখছি। দ্বিতীয়ত, আমরা যখন বিদেশে যাই, আমাদের বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি বাংলাদেশের একটা বড় কমিউনিটি এখন বাস করে। সেই সব দেশে কিন্তু এখন বাংলাদেশি পণ্য বৈধভাবে রপ্তানি হচ্ছে। আমি সম্প্রতি ইটালিতে ভ্রমণ করেছি, আমি দেখেছি সেখানে বাংলাদেশের স্কয়ার, প্রাণের তো জিনিস ভরা দোকানগুলোতে। আপনার অন্যান্য প্রোডাক্টও সেখানে আমি দেখেছি। আমি নেপালেও দেখেছি, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে অনেক যাচ্ছে সেখানে। কিন্তু আমি ইন্টেনশনালি আমি সেই পণ্যগুলোকে দেখলাম সেই দেশের আইনকে মান্য করে, তারা এফওপিএল এর ওইটাকে মান্য করে, প্যাকেট লেবেলিং মান্য করেই কিন্তু তারা সে দেশে রপ্তানি করছে। কিন্তু ওই একই জিনিস যখন মিস্টার নুডলস, আমি যখন দেখছি যে আমার দেশের প্যাকেট আর ওদের দেশের প্যাকেট, তখন কিন্তু আমি পার্থক্য পাচ্ছি। যে প্রাণের চানাচুর আমি আমার দেশের জন্য দেখছি বাজারজাত করছে, আবার ওই দেশের জন্য 2টা প্যাকেট যদি আমি পাশাপাশি রাখি, দেখা যাচ্ছে 2 রকমের তথ্য তারা কিন্তু দিচ্ছে। তাহলে আমাদের দেশের ভোক্তা যারা আছে, আমরা যারা ক্রেতা আছি, তারা কিন্তু সেই তথ্য পাচ্ছি না। এই জন্যে আমাদের দাবি থাকবে, বাংলাদেশের যেসব পণ্য আমদানি হয়ে আসছে বিদেশ থেকে, তারা যেন এই এফওপিএল এর যখন আইনটি হবে, তারা যেন সেই আইনটির বাধ্যবাধকতা মেনেই এই রপ্তানি করে আমাদের দেশে এবং আমাদের দেশে আমদানি করা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে যারা পণ্য রপ্তানি করছে বিদেশে যে আইন মেনে, তাদের দেশে যে আইন মেনে রপ্তানি করছে, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে এই আইন মেনে তারা এইটি মার্কেটে বাজারজাত করবে। এবং ইতিমধ্যে আলোচনা হয়েছে যে এটা কিন্তু আসলে বিজনেসের খুব যে ক্ষতি করছে তা কিন্তু না। আমরা মনে করি যে এফওপিএলটা যদি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে একটা হেলদি কম্পিটিশন তৈরি হতে পারে কর্পোরেট সেক্টরে, যে কে কত মানুষের পুষ্টিমান খাদ্য সরবরাহ করতে পারে। কারণ এইটাই তাদের বিজ্ঞাপনের অন্যতম উপাদান হতে পারে, যে আমি এই ধরনের পণ্য দিচ্ছি যে ক্রেতারা উপকৃত হবে তারা খেয়ে। আবার ঠিক তেমনি ভাবে আরো একটা কোম্পানি কিন্তু তারা বলতে পারে না, আমার এই প্রোডাক্টটা খেলে আরো এইটার সাথে এটা আরো একটু বেশি পুষ্টিমান যুক্ত আছে, বিধায় তারা উপকৃত হবে। এই যে একটা হেলদি কম্পিটিশন হবে, তাতে কিন্তু কোম্পানিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তা আমরা এই জন্য মনে করি পাশাপাশি মনে করি জনস্বাস্থ্য নীতিমালা প্রণয়নকে কেন্দ্র করে কর্পোরেট প্রভাব একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আমরা আলোচনায় এসেছে, শুধু এই ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রেও কর্পোরেট সেক্টরগুলো প্রভাব বিস্তার করে থাকে। কিছু ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থ নীতি নির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এবং আমাদের যারা পলিসি মেকার আছে তারা কিন্তু একটু দুর্বলতা দেখায়। কারণ তারা মনে করে তারা ট্যাক্স পেয়ার, তারা বাংলাদেশের সমাজে বা বাংলাদেশের জন্য অনেক ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে তারা কিন্তু অবদান রাখছে।
পাশাপাশি তারা অনেক কর্মসংস্থান করছে। এই জন্য তাদের প্রতি কিন্তু একটা সফট কর্নার থাকে। কিন্তু আমরা মনে করি যারা কর্পোরেট সেক্টর আছে, বিশেষ করে কোম্পানিগুলো, তারা ভোক্তাদের স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। আমাদের সরকার বাণিজ্য স্বার্থ এবং নীতি প্রণয়নকে প্রভাবিত করবে না, যে তাদের যে বাণিজ্যিক স্বার্থ আছে সেটাকে প্রভাবিত করবে না। নীতি প্রণয়নের ক্ষেত্রে বাণিজ্যিক মানদণ্ড অনুসরণ করতে হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি বর্তমান সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই। ইতিমধ্যেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন বক্তারা, আমিও ধন্যবাদ দিতে চাই। তারা অ্যানোনিমাসলি তারা কমিটেড এই আইনটি করার জন্য। এবং বর্তমান সরকারকে কেন আমি ধন্যবাদটা দিতে চাই, তারা নিরাপদ খাদ্যের বিষয়টি কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে একটি বড় জায়গা তৈরি করে নিয়েছে। এবং শুধু তাই নয়, তারা যে 180 দিনের অগ্রাধিকারমূলক যে কর্মসূচি নির্ধারণ করেছে, সেখানেও কিন্তু এই যে মড়কবদ্ধ খাদ্য লেবেলিং বিধানমালা 2026 কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে বলে আমি শুনেছি। তো যদি এইটা যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে একটা বিরাট বড় অর্জন। এই অর্জনটাকে এখন ঘরে তুলতে গেলে এইটা কর্পোরেটের প্রভাব মুক্তভাবেই ঘরে তুলতে হবে। কারণ কর্পোরেট যেন এইটাকে আবার আইনটি হলো, কিন্তু দেখা যাচ্ছে সে আইনটি একটা বেবি হলো, সে বেবিটির জন্য হাত থাকে, পা থাকে, কান থাকে, এটা আমরা চাই। ওরা তো সবসময় কর্পোরেট সেক্টর যারা আছে তারা পঙ্গু করে দিতে চায় যখন চাপে পড়ে আর কিছু না। এই জন্য আমাদের যারা সিভিল সোসাইটির অর্গানাইজেশনগুলো আছি, আজকে যে আয়োজন করছে, আমি ধন্যবাদ দিই। সকালে আমরাও আয়োজন করেছি, অন্যরাও আয়োজন করছে। আমাদের এই সরকারের সাথে এই ডায়লগটি ওপেন রাখতে হবে, যে আমরা ঘরে বসে থাকলে কিন্তু এই যে কর্পোরেট সেক্টরের প্রভাব এবং চাপে কিন্তু সরকার নতি স্বীকার করতে পারে। কারণ তারা যতটুকু র্যাপো তৈরি করতে পারে, আমরা কিন্তু এত দ্রুত র্যাপো তৈরি করতে পারি না। তো এই জন্য আমাদের এই ডায়লগগুলো ওপেন রাখা খুবই দরকার আছে। তো সর্বোপরি আমি মনে করি যে এফওপিএলটি আমাদের সবারই দাবি এবং এখন সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়। এর ফলে অসংক্রামক রোগ কমবে, শিশু ও কিশোরদের খাদ্যাভ্যাসের উন্নতি হবে, স্বাস্থ্য ব্যয় কমবে, খাদ্য শিল্পের গুণগত পরিবর্তন আসবে, জনস্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী হবে এবং একটি দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য রূপান্তরের কৌশল হিসাবে পরিগণিত হবে বলে মনে করি। এবং আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে গেছিলাম, যে প্রসেসড ফুড নিয়ে কথা হচ্ছে এখন, কিন্তু ইভেন শুধু না, ইউরোপেও আপনি ডিপার্টমেন্টাল শপগুলোতে গেলে, গ্রোসারি শপগুলোতে গেলে, সেখানে কিন্তু রান্না করা খাবার পাওয়া যাচ্ছে। ধরেন রাইস আছে, সেটার সাথে সবজি আছে, আরো যে এগ খেতে চাই এগ আছে, যে চিকেন খেতে চাই চিকেন আছে, শুধু সেইটা বক্সটা নিয়ে, এবং ওই দোকানেই ওভেন রাখা আছে, ওইটা গরম করে মানুষ কতটুকু বিজি হয়ে গেছে বা কতটুকু দ্রুত এইটা সমাধান করতে চায় খাদ্যের, ওইখানে বসে খেয়ে কিন্তু সে চলে আসতে পারে। ওভেনও তারা ব্যবস্থা করেছে, প্যাকেটেরও ব্যবস্থা করেছে, চামিচ দেওয়ার ব্যবস্থা করেছে, সবকিছু। তাহলে আজকে যে বাংলাদেশের যে অবস্থান, আগামীতে এই জায়গায় যাবে বাংলাদেশ। তো সেইটা কতটুকু আমি নিরাপদ খাদ্যটা দিতে পারবো মানুষকে, মানে মানুষকে অবহিত করে, সেটা আমাদের এখনই চিন্তা করা দরকার। সর্বোপরি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অসংক্রামক রোগের ভয়াবহ বৃদ্ধি, অন্যদিকে পরিবর্তিত খাদ্য অভ্যাস এবং বাজার কাঠামো। এই পরিস্থিতিতে ফ্রন্ট অফ প্যাক লেভেলিং এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। একটি অপরিহার্য জনস্বাস্থ্য নীতি হিসাবে এটা হোক। আজকে দেখবেন যে বাজেট প্রণয়ন হচ্ছে, এবারের বাজেটে অনেক টাকা রাখা হয়েছে স্বাস্থ্য খাতের জন্য, কিন্তু সেই স্বাস্থ্য খাতের বাজেট রাখাটাই যথেষ্ট নয় আমি মনে করি। যদি আমরা নীতি নির্ধারণী পর্যায়ে এরকম ধরনের নীতি প্রণয়ন করে, যদি আমরা বিহেভিয়ারাল চেঞ্জটা করে, যদি আমাদের রাষ্ট্রের বোঝাটা কমাইতে পারি, অসুস্থতার বোঝা, খরচের বোঝা, তাহলে রাষ্ট্রের ইকোনমিক গ্রোথটা বৃদ্ধি পাবে। আগামী প্রজন্ম একটা সুন্দর প্রজন্ম হিসাবে গড়ে উঠবে। পাশাপাশি এপিপিএল এর মাধ্যমে ভোক্তার অধিকার, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবন নিশ্চিত করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চমৎকার আলোচনা, খুবই খুবই সমৃদ্ধ হলাম ইকবাল ভাই। খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনি হাইলাইটেড করেছেন।
যে প্রচারের দিকে আমরা কিন্তু এখন দেখি যে অনেক ইতিবাচক প্রচারও কিন্তু আছে না, যে হালাল খাবার, হালাল পণ্য এরকম করে, সেইভাবে যে এটা যে একটা পুষ্টিকর পণ্য এবং এখানে যে প্রত্যেকটা আইন মেনে এটাকে করা হচ্ছে, এই খাবারটা গ্রহণ করতে পারো, এই ধরনের পজিটিভ প্রচারগুলো আসতে পারে। এতে করে আসলে কিন্তু সত্যি কথা বলতে উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবে না, এটা তারা লাভবানই হবে। আর একটা কথা আপনি বলছিলেন যে আহ একই বিষয়ে আমরা দুই রকম আইন করছি। আমি যখন বাইরের দেশে পাঠাচ্ছি তখন কিন্তু আমি মেনে চলছি এবং ওরা যেটা বলছে সবগুলো জিনিসই আমি উল্লেখ করছি, কিন্তু বাংলাদেশে যেহেতু আমার একটা আহ মানে কি বলবো, ক্রেতাদের কাছে হাইড করার একটা প্রবণতা আমার রয়ে গেছে, এবং ওইটা আমি তো করছি, পাশাপাশি আমি যে খাদ্যটাকে উৎপাদন করছি সেটার মানটাও হয়তো অতটা উন্নত নয়, যার ফলে আমাদের যে চিকিৎসা ব্যয় সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আলটিমেটলি যে আমরা স্বাস্থ্য উন্নয়নের কথা বলছি, সেই স্বাস্থ্য উন্নয়নের দিকে, জনস্বাস্থ্য উন্নয়নের দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারছি না। তো আশা করছি আমাদের এই আজকের আলোচনার মাধ্যমে অনেকেই সমৃদ্ধ হচ্ছেন, অনেকে আমাদের সাথে আছেন, এবং যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন তারাও কিন্তু যুক্তি খুঁজে পাচ্ছেন যে কেন এই জিনিসটাকে জোর দেওয়া দরকার, কেন এই কাজগুলো করা দরকার। আমি এই মুহূর্তে যেতে চাই ডাব্লিউবিপি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি আপার কাছে। গাউস পিয়ারী মুক্তি আপাও দীর্ঘদিন ধরে এই আন্দোলনগুলোর সাথে সক্রিয় রয়েছেন এবং নানা ফোরামে উনি এই বিষয়ে ভয়েস রাইজ করছেন। আজকেও কিছু প্রোগ্রামে আপা অ্যাটেন্ড করেছেন, আমরাও ধন্যবাদ জানাচ্ছি যে আপা এখানেও সময় দিয়েছেন আমাদেরকে কিছুটা। আমি অনুরোধ জানাচ্ছি গাউস পিয়ারী মুক্তি আপাকে এই বিষয়টার উপর কথা বলার জন্য। ধন্যবাদ সৈয়দা অনন্যা রহমান। আসলে হলো আজকে যে আলোচনাটা, এই আলোচনাটা মানে শুনে মনে হচ্ছে যে, মনে হয় যে আজকে সারাদিন ব্যাপী যদি এই আলোচনা করা হতো তাহলে মনে হতো যে আমরা আসলে একটা জায়গায় হয়তো যেতে পারছি, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু তারপরে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আমরা আলোচক হিসেবে এখানে আছি। সে মুন্না প্রথমে যেটা হলো যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, এখানে আসলে উনি টোটালটাই তুলে ধরেছেন। এবং সম্মানিত আলোচক হিসেবে যারা আছেন, আমাদের আবরার ভাই আছেন, ইকবাল ভাই, আমরা একসাথে সকালে ছিলাম, আমাদের সোহাব স্যার আছেন এখানে, এবং সৈয়দ মাহবুল আলম, উনি সুন্দর প্রেজেন্টেশন উনি সবসময়ই দেন, এবং হলো যে উনি ডিটেলটা মানে কোথায় আছে, কোথায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যেতে পারি, সেই জিনিসগুলোকে উনি উপস্থাপন করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খাবারের যে জায়গাটা, আমাদের স্বাস্থ্যের কথা, আমাদের যে 5টি মৌলিক অধিকার আছে তার ভিতরে খাদ্যটা কিন্তু সবার আগে। তার মানে হলো যে এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা নিয়েই কিন্তু আমরা কিন্তু কথা বলছি। কারণ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, নিরাপদ খাদ্য পাওয়ার যেই যোগান, সেখানে যেন নিরাপদভাবে উৎপাদিত হয় আমাদের পণ্য, সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু আজ কথা বলছি। কারণ আমরা যেখানে আছি, স্লো ফুড থেকে আমরা কিন্তু ফাস্ট ফুডের দিকে চলে আসছি। এখন আমাদের যারা ছিলেন, যারা স্লো ফুড রান্না করেছেন, তারা কিন্তু আজ আমরা কিন্তু স্লো ফুড খেয়ে যারা বড় হয়েছে তারা কিন্তু এখানে আলোচক হিসেবে কিন্তু আমরা আছি, তাই না? তো আমাদের আসলে হলো যে সময়ের সাথেই কিন্তু আমরা কিন্তু দৌড়াচ্ছি। আমাদের কর্মসংস্থানের জন্য যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হচ্ছে, বিভিন্ন দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব আমরা পালন করছি, সেখানে আসলে হলো যে আমরাও চাই যে তৈরিকৃত খাবার বা মোড়কজাত খাবার আমরা নিব সহজে, কিন্তু সেখানে আমাদের একটা প্রশ্ন জাগে, সেই খাবারটা কতটা নিরাপদ হচ্ছে, কতটা নিরাপত্তা ভাবে আমাদেরকে সেটাতে তৈরি করে আমাদের ভোক্তা যারা আছি তাদের কাছে এনে পৌঁছাচ্ছে। এই জায়গাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, যেটা বারবার বলছি আমরা, অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে 71% মানুষ আমরা কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং হলো বিভিন্ন মানুষ অকালে কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছে। একটা বয়স থাকে মানুষের যে হলো যে বার্ধক্যজনিত কারণে সেই মৃত্যুবরণ করবে, সেটা হলো প্রাকৃতিক ভাবে সেটা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের 70 থেকে 78% মানুষ কিন্তু মারা যাচ্ছে হলো বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ, এবং সেটা ব্যয়বহুল চিকিৎসা। যেভাবে যে মানুষটা মারা যাচ্ছে তিনি তো মারাই যাচ্ছেন, কিন্তু তার পরিবারটাও কিন্তু নিঃস্ব হচ্ছে। সেই সাথে হলো রাষ্ট্রের যে ব্যয়ভার, সেই ব্যয়ভারও কিন্তু সেখানে কিন্তু একটা জায়গা কিন্তু রাষ্ট্রকে কন্ট্রিবিউশন করতে হচ্ছে। সেই জন্যই আমাদের আসলে দরকার হলো হেলথ প্রমোশন, যেটা ইকবাল ভাই বলছিলেন যে বাজেটের কথা, যে বাজেট বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতে, কিন্তু সেটা কোন খাত? চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, ইকুইপমেন্ট কেনা বা আদার্স কিছু? আমাদের দরকার হলো প্রিভেনশন, যেটা হলো এফওপিএল কিন্তু আমাদের কিন্তু প্রিভেনশনের কিন্তু আরেকটা মাধ্যম। এখানে আমরা অস্বাস্থ্যকর খাবারকে নিয়ন্ত্রণ করার জন্য ফ্রন্ট অফ প্যাক লেভেলিং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা।
যে জায়গাতে সেটা আমরা আমাদের খাদ্যের যেই অস্বাস্থ্যকর খাদ্যের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে এই জায়গাটাতে একটু সম্ভব। আর সেই সাথে আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়াতে সবচেয়ে বেশি যদি আমরা প্রচার করি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এখানে প্রচার করতেই হবে। এটা বাধ্যতামূলক ভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আছি। আমরা এখন কি খাবার গ্রহণ করব, কি খাবার গ্রহণ করছি, সেটা কতটা নিরাপদ, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু বুঝছি না। আর আমাদের যেটা হচ্ছে যে আমরা প্যাকেট, যেটা ইকবাল ভাই আরেকটা জিনিস মেনশন করছিলেন, যে দেশের বাইরে যে পণ্যটা পাঠানো হয় এবং আমাদের দেশে যারা আমরা কনজিউমাররা আছি, তারা কিন্তু দুই ধরনের কিন্তু খাবার। আমি কিছুটা জায়গায় আমি একটু ইকবাল ভাইয়ের সাথে বলি, ইকবাল ভাই, সেটা হলো ঢাকার ধানমন্ডি অভিজাত এলাকায় এবং নিম্ন আয়ের এলাকাতে কিন্তু সেই ব্যবধান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু হলো যে এটা আমাদের জন্য অ্যালার্মিং, কারণ যারা হলো নিম্ন আয়ের জায়গায় থাকছেন তাদের স্বাস্থ্যের কথা কি আমরা চিন্তা করব না? আমরা যারা যে সবসময় consumer যারা আমরা যে পণ্যটা কিনছি ওটা আমার জন্য স্বাস্থ্য ঝুঁকি আনছে, সেটা আমাদের আছে। তাহলে আমরা কেন এই জায়গাটাতে কমিটমেন্ট করছেন না যে আমি বিজনেস করব, আমি মুনাফা অর্জন করব, সেটা হালাল উপায়ে করব? হালাল কথাটা তো ওনার ব্যবসার মধ্যে সবার আগে থাকবে। কারণ হলো উনি কিন্তু এতগুলো কোটি, 18 কোটি মানুষের কাছে কিছু না কিছু পণ্য কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কেনে। তাহলে তার মানে হচ্ছে কি আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু অস্বাস্থ্যকর খাবারগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রবেশ করছে কোনো না কোনো ভাবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। আমরা হয়তো যে একজন অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যেতেও কিন্তু আমরা দেখা যেত প্রসেস ফুড কিন্তু নিয়ে যাচ্ছি, প্যাকেটজাত খাবার নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু আনহেলদি। আনহেলদি বুঝেও কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু নেয়ার চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর না। আমাদের আসলে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, আমাদের লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এখন যে সময় আসছে স্লো ফুড কঠিন হলেও সেখানে আমাদের আসতে হবে। কারণ হলো আমি আমার ব্যালেন্স ফুড হিসেবে আমার নিউট্রিশনের কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু সকল ধরনের খাবারকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং সেটার প্রচার বেশি বেশি করতে হবে। দেশীয় খাবার, যে সিজনাল ফল, 12 মাসের 6 ঋতুতে যত ফল আমরা কিন্তু পাচ্ছি, এটা কিন্তু আমাদের কাছে কিন্তু এটা আশীর্বাদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসাবে কিন্তু উনি কিন্তু দিচ্ছেন। সেই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু এখানে কিন্তু অনেকগুলো জিনিস উপাদান থাকে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন এই অস্বাস্থ্যকর খাবারের দিকে যাচ্ছি, কারণ আমাদের ভালো খাবারের বিজ্ঞাপন কিন্তু আমাদের দেশে নাই, অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনের পিছনে আমরা ছুটছি এবং আমাদের সন্তানরা ছুটছে। সেই ছোটাতে যেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বড় বড় ডিজিজ বার্ডেন আমরা আজ নিচ্ছি, আমাদের পরিবার আমাদের নিঃস্ব হয়ে যাচ্ছে, আমাদের পকেট অফ এক্সপেন্ডিচার যেটা আছে সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে। এখন গড় আয়ু যদি আমার বেড়ে আমি দীর্ঘদিন অসুস্থ থাকি, তার চেয়ে আমার সুস্থ থেকে কম গড় আয়ু পাওয়াটা কিন্তু আমার জন্য কিন্তু হেলদি। আমাদের আসলে এই জায়গাতে ভাবতে হবে এবং আমরা চাই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে কাজটা করছেন, যেটা মোড়ক বৌদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধান মালা, যেটা আমরা 2026-এ খসড়া ভাবে ওনার এটা আছে, এটা আমরা চাই যে এটা একটা মানে গ্রহণযোগ্য এবং এটা বাস্তবায়ন হবে এবং সেটা বেশি বেশি করে যারা আমরা বেসরকারি প্রতিষ্ঠান আছি এবং সরকারি ভাবে যেন এটা বেশি করে প্রচার হয়। এটা সরকারের জন্যই লাভবান হবে, কারণ রাষ্ট্রের নাগরিকরা যত বেশি সুস্থ থাকবে, রাষ্ট্রের তত বেশি কর্মক্ষম লোক রাষ্ট্রে তৈরি হবে, চিন্তাশীল মানুষ তৈরি হবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মর কথা আমরা বলছি, যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদের মধ্যে দেখা যাবে যে সুস্থতার অংশটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো, সুস্থ চিন্তার মানুষকে আমরা বেশি পাবো। বেশি বেশি করে পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের কর্মস্থল থেকে আমাদের আসলে এই ভয়েস গুলো রেজ করতে হবে। আমরা চাই বাণিজ্যিক ভাবে নয়, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে প্রজন্ম বেঁচে আছে, আমাদের আগের যে প্রজন্ম বেঁচে আছে, তারা যেন সুস্থ ও নিরাপদ খাবারের নিশ্চয়তা পায়। যেখানে উৎপাদন হবে তারও কিন্তু কিছু জবাবদিহিতার যে জায়গাটা আছে সেটাকে বারবার করে আমাদের সামনে নিয়ে আসতে হবে। মুনাফা নয়, মানুষের স্বাস্থ্য আমাদের নৈতিক অধিকার, নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের নৈতিক অধিকার। এবং যাদের জন্য করছে, আমরা যদি সবাই যদি একাধারে যদি আমরা আন্দোলন করি, তাহলে এই খাবার কোথায় বিক্রি করবে? এই কথাটা কিন্তু তাদের কিন্তু ভাবতে হবে এবং তাদেরকে, আমার কাছে মনে হচ্ছে যে কোড অফ কন্ডাক্টের মাধ্যমে কিন্তু তাদেরকে কিছু জবাবদিহিতার জায়গাতে তাদেরকে নিয়ে আসতে হবে।
কারণ মুনাফা অর্জন করা তার না, তার এটা কিন্তু ইবাদতেরও কিন্তু একটা পার্ট। সে মানুষকে ভালো খাবার দিবে, সে তার উৎপাদনের জায়গায় যতটা এখন উৎপাদন করছে সে তার চেয়ে বেশি ভালো খাবার যখন উৎপাদন করবে, ভোক্তাদের কাছে পৌঁছাবে, তত বেশি তার কিন্তু মুনাফা অর্জন হবে। এই চিন্তাগুলোকে তার কিন্তু পরিবর্তন করতে হবে। তারও কিন্তু দায়বদ্ধতা আছে এই দেশে, নাগরিক তিনিও, যে কোম্পানি আছে যারা খাবার উৎপাদন করেন তাদের এখানে যে যে ধরনের কমিটমেন্ট থাকা দরকার সেগুলো অবশ্যই করবে। কারণ ওইখানকার যারা কর্মকর্তা আছেন বা কর্মচারীরা যারা ওইখানে কাজ করেন, প্রত্যেকেরই কিন্তু পরিবারের সদস্য আছে, সে একক কিন্তু না। তার মানে সে কি খাদ্য উৎপাদন করছেন, কতটা অনিরাপদ ভাবে খাদ্য উৎপাদন করছেন, সে শুধু একটু যদি চিন্তা করে যে আমি আমার পরিবারকেই কিন্তু আমি অস্বাস্থ্যকর খাবারটা আমি খাওয়াচ্ছি, সেই জায়গাতে যেন তার কমিটমেন্টের জায়গাটা যেন সে পুনরায় বিবেচনা করে। এই দেশের প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন হবে, নিরাপত্তা নিশ্চিত হবে খাদ্যের জায়গায়, এবং খাদ্যের যোগান হবে নিরাপদ। এবং যেখানে যেখানে যাই, যারা আমরা কাজ করছি, যারা আমরা কথা বলছি, এবং প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা একসাথে সোচ্চার হয়ে কাজ করি। আর শুধু খাদ্য মন্ত্রণালয় না, এখানে যত মন্ত্রণালয় আছে প্রত্যেকেই কিন্তু খাবার খান, প্রত্যেককেই আসতে হবে, প্রত্যেকের সমন্বয়ে কিন্তু আমরা চাই একটা নিরাপদ খাদ্যের এক বেষ্টনী তৈরি হবে। সেখানে যেন আমাদের নিরাপদ ভাবে আমাদের সন্তানরা খাবার পায়, আমরা পাই, এবং আমাদের কৃষকরা যারা খাদ্য উৎপাদন করবে তারাও যেন নিরাপদ ভাবে খাদ্য উৎপাদন করে ভোক্তার কাছে নিয়ে আসে, সেই জায়গাটাতে যেন সে ভূমিকা রাখে। এবং রাষ্ট্রের অর্থনৈতিক যে জায়গাটা আছে সেখানে যেন আরো বেশি মানুষকে কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে, এবং আমাদের সকলকে নিয়েই আমাদের এই 18 কোটি মানুষ বলে দিনকে দিন মানুষ আরো বাড়বে এই দেশে, কিন্তু সেই জায়গাতে যেন আমরা সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে যেন সবাই থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে যারা যারা এখানে আলোচনা করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় এসডিজি এর গোল যেটা বলছে যে 30-এর কথা, আসলে প্রতিটা দিন 365 দিনই কিন্তু আমার নিরাপদ খাদ্য পাওয়ার কিন্তু অধিকার আছে। রাষ্ট্র সেই জায়গাটাতে রাষ্ট্র আমার অধিকারটাকে নিশ্চিত করবে, সেটাই আমরা প্রত্যাশা রাখছি। সেইখানে বলছে রাষ্ট্রের একার পক্ষে সব কাজ এককভাবে করা সম্ভব নয়, আমরা সহযোগী হিসেবে কাজ করতে চাই। পলিসি মেকাররা যারা আছেন তারা অবশ্যই আমাদের কথাকে বিবেচনায় রাখবেন, এবং যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলা সেখানে আরো বেশি আলোচনার মাধ্যমে যেন সুন্দর ও সহজ যে উপায় সেটা যেন খুঁজে পায়। এবং আমরা চাই নিরাপদভাবে সবাইকে নিয়ে এই বাংলাদেশে বসবাস করতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপা, চমৎকার করে আপনি হেলথ প্রমোশনের গুরুত্ব বলছিলেন, যে আসলেই আমরা যদি সুস্বাস্থ্য গড়ে তুলতে চাই, আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হেলথ প্রমোশন নিয়ে কিভাবে কাজ হচ্ছে। তারা অনেকগুলো রাষ্ট্র তারা আলাদা করে একটা সংগঠনই গড়ে তুলেছেন, যেখানে কিনা রোগ প্রতিরোধটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইভেন আপনি আরেকটা জায়গা বলছিলেন যে আমাদের দেশেই কিন্তু শ্রেণী বৈষম্য রয়েছে, যে নিম্ন আয়ের লোকগুলো যেখানে বাস করছে তাদের জন্য এক ধরনের খাদ্য উৎপাদন করছে, আবার উচ্চ আয়ের লোকগুলো পণ্যের মানের ক্ষেত্রে একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। যে আসলে কি এই মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সুতরাং সুস্থ জনগোষ্ঠী কিন্তু একটা কল্যাণ রাষ্ট্রের জন্য অবশ্যই শক্তি, আর যদি অসুস্থ হয় সেটা বোঝা হয়ে দাঁড়াবে। তো অসুস্থ জনগণ যাতে আমাদের জনগণ অসুস্থ হয়ে না পড়ে, সেই কারণেই আমাদের এই যে আজকের যে ইস্যুটাকে নিয়ে আমরা হাইলাইটেড করার চেষ্টা করছি নিরাপদ খাদ্যের জায়গা থেকে, যে এফওপিএল এর জায়গাটা, যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি ছোট্ট করে একটু বলি যে আমাদের সাথে আসলে সোশ্যাল মিডিয়ায় সবাই হয়তো কমেন্টস করছেন না, কিন্তু তারপরেও আমাদের সাথে রয়েছেন তৌফিক আহমেদ, আমাদের সাথে রয়েছেন আব্দুল মনির সালেহ, আর অনেকেই যারা কমেন্টস করছে তাদের নামটা আমি এই মুহূর্তে বলছি না, কারণ আগে বলেছি। ফারহানা জামান লিজা রয়েছেন, কাজী আবির হোসেন রয়েছেন, নিজারা ফাল্গুনী রয়েছেন, আমাদের সাথে আমিনুল ইসলাম সুজন রয়েছেন, মোহাম্মদ শামীমুল ইসলাম ভাই রয়েছেন, সঞ্জয় মজুমদার রয়েছেন, আলতাফ হোসেন, পিএসডিআই ফাউন্ডেশন, মোহাম্মদ সাদিক শফিউল্লাহ, আমি আগে বলেছি সরি, লিখন লিপি রয়েছেন, ফজলুল আলিহি রয়েছেন, স্বাগতা সুলতানা আপা রয়েছেন, পরিতোষ দেব ঢাকার বাইরে থেকে উনি রয়েছেন, জাকারিয়া মোহাম্মদ রয়েছেন আমাদের সাথে, আওয়াল আহমেদ রয়েছেন, সুজন কুমার মন্ডল রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। তবে আমি একটু যাদেরকে দ্রুত পেলাম, আমি এই মুহূর্তে একটা কমেন্টস এসেছে, লিজা লিখেছেন এখানে, ফারহানা জামান লিজা, গুরুত্বপূর্ণ আলোচনা, আয়োজকদের ধন্যবাদ। নিরাপদ খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, জনস্বাস্থ্য রক্ষায় এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা আমাদের সাথে রয়েছেন আমাদেরকে অনুপ্রাণিত করছেন অনুষ্ঠানটিকে
আহ এগিয়ে নেওয়ার জন্য। তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘ সময় যে মানুষটিকে অপেক্ষা করে রেখেছি, ডেফিনেটলি ইকবাল ভাই বলছিলেন, আমাদের তাহিন ভাই বলছিলেন, আবরার ভাই, মুন্না বলছিলেন, মুক্তি আপাও বলছিলেন যে আহ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা কমিটমেন্টের জায়গা আমরা দেখেছি, যেটা সত্যি আমাদের জন্য আশার সঞ্চয় করে। কারণ অনেক সময় আছে যে গভর্নমেন্টের এজেন্সিগুলোকে বারবার ঠেলতে হয়, ঠেলার পরেও তারা হয়তো দেখা যায় ইনিশিয়েটিভ নেয় না। কিন্তু আমরা এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দেখেছি, ডেফিনেটলি এটা প্রশংসার দাবিদার যে ওনারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব, যেভাবে সম্ভব এই ইস্যুটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এই যে মন্ত্রণালয়ে বিভিন্ন মিটিং করা, যে আলাদা আলাদা যেই কমিউনিটি রয়েছে যাদের মতামত নেওয়া দরকার, সবাইকে যুক্ত করে যে মতামতটা নেওয়া এবং তার আলোকে একটা আহ গুরুত্বপূর্ণ একটা চমৎকার প্রবিধান দাঁড় করানোর জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং আমরাও আশাবাদী হয়ে উঠছি যে আমাদের রাষ্ট্রে নিশ্চয়ই এরকম একটা মোড়কবদ্ধ খাদ্য লেভেলিং প্রবিধান মালাটা পাশ হবে। আর দীর্ঘ সময় ধরে সোয়েব স্যার আমাদের মধ্যে অপেক্ষা করছেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমরা যে এই অনলাইনে আসলে অনেকটা সময় দেওয়া খুব কষ্টকর, তারপরে উনি সকালেও আজকে সারাদিন ব্যস্ত ছিলেন, যেহেতু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে জড়িত, এখনো উনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমি এই মুহূর্তে আমরা শুনতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোয়েব, সদস্য, খাদ্য শিল্প ও উৎপাদক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। স্যার, আপনার কথা আমরা শুনতে চাই। জি, ধন্যবাদ জনাব সৈয়দা অনন্যার রহমান আমাকে সুযোগ দেওয়ার জন্য। এর আগে জনাব গিয়াস পিয়েরো যে কথাগুলি বলেছেন খুব চমৎকার, এবং অন্য সহ আলোচক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবং আহ, আমার আগের যিনি বললেন ওনার কথা ধরে একটু বলতে চাই, অ্যাকচুয়ালি একটি কর্মক্ষম এবং সুস্থ সবল জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য অবশ্যই নিরাপদ হতে হবে এবং এর মাধ্যমে আমরা আহ, অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে পারবো। শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট অ্যান্ড সিএলপি কে আজকের এই চমৎকার ওয়েবিনার আয়োজন করার জন্য। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আজকে সারা বিশ্বে আহ, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস 2026 পালিত হচ্ছে। এবং আপনি বলেছেন যে 2018 সালে এটা সিদ্ধান্ত হওয়ার পর 19 সাল থেকে পালন করা হয় এবং এই বছর অষ্টমবারের মতো পালিত হচ্ছে। এবং এর যে থিম সেটা হচ্ছে যে ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার, অর্থাৎ বোঝা থেকে সমাধানের পথ বের করা সত্যিকার অর্থে, এবং সর্বত্র নিরাপদ খাদ্য। সো নিরাপদ খাদ্য আমাদের সবাই প্রয়োজন, যদিও আমরা এটা বলে থাকি এটা সবারই মৌলিক অধিকার এবং জনস্বাস্থ্যের অন্যতম প্রধান ভিত্তি। আহ, তবে আসলে আমরা যদি বৈশ্বিক আপনার চিত্র দেখি তাহলে দেখা যায় যে বিগত কয়েক বছর আগে থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে যে সারা বিশ্বে প্রায় 60 কোটি মানুষ দূষিত খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হচ্ছে এবং প্রায় 200-রও বেশি রোগে আক্রান্ত হয় এবং প্রায় 4,20,000 মানুষ এই অপ্রতিরোধ্য খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সম্প্রতি যেহেতু আজকে বিশ্ব খাদ্য দিবস এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান পালন করছে, এর আগে গত 4 তারিখ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি আরেকটি তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে এবং সেখানে তারা বলে যে দূষিত খাদ্য গ্রহণের কারণে সারা বিশ্বে প্রায় 86 কোটি 60 লক্ষ মানুষ অসুস্থ হন এবং 15,20,000 মানুষ মৃত্যুবরণ করেন, যা বিশ্বব্যাপী প্রতি 9 জন মানুষের মধ্যে একজনকে প্রভাবিত করে। সো এই যে অনিরাপদ খাদ্য বা দূষিত খাদ্য এবং এই খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ, এটা সারা বিশ্বেই হচ্ছে, শুধু বাংলাদেশ নয়। এবং এই জন্যই সারা বিশ্বে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলি বা এফএও, তারা এই জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস তৈরি করছে। এবং খাদ্যটা আমরা দূষিত হয় বিভিন্ন ধরনের দূষকের উপস্থিতিতে, অথবা আমরা এই যে আজকেও বিভিন্ন ধরনের
যে অসংক্রামক রোগের কথা বলা হলো, এই অসংক্রামক রোগ বর্তমানে সারা বিশ্বে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে বা কনসার্ন, সেটা হচ্ছে যে খাদ্যে যখন বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট অফ কনসার্ন থাকবে। আমরা জানি পুষ্টি বিভিন্ন খাদ্য থেকে আমরা গ্রহণ করি, তবে কিছু কিছু পুষ্টি, যেমন আপনার মাত্রা অতিরিক্ত লবণ, মাত্রা অতিরিক্ত চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট ইনক্লুডিং ট্রান্স ফ্যাট, যখন খাদ্যে মাত্রা অতিরিক্ত বা অধিক পরিমাণে থাকবে তখন খাদ্যটা অনিরাপদ হবে, এবং এই অস্বাস্থ্যকর বা অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। এবং বাংলাদেশে আপনার যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স আছে ডাব্লিউএইচওর মাধ্যমে আমরা যেগুলি পেয়ে থাকি, এবং আজকেও আলোচনা হয়েছে যে বাংলাদেশের শতকরা 100 জন মানুষের মধ্যে যদি আমরা দেখি, তাহলে মৃত্যুটা যদি দেখি, তাহলে 71% মৃত্যু হয় এই অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে 34% যে মৃত্যু সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা জানি যে খাদ্যে যখন ট্রান্সফ্যাট থাকবে, এই ট্রান্সফ্যাট কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার জন্য ট্রিগার করে। এছাড়া আমাদের যে খাদ্যে যদি মাত্রা অতিরিক্ত লবণ থাকে, সেই লবণ থেকেও আমাদের কার্ডিওভাস্কুলার হাইপার টেনশন হবে অথবা উচ্চ রক্তচাপ, এবং সেই রক্তচাপটি আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন কোনো খাদ্যে যখন মাত্রা অতিরিক্ত চিনি থাকবে, এবং চিনিটা যখন আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকবো, তখন ডায়াবেটিক্স অথবা অন্য ধরনের মেটাবলিক ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অ্যাকচুয়ালি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব না আজকে, যেহেতু এখানে বলা হয়েছে যে আমরা এফওপিএল নিয়ে মোটামুটি একটু কথা বলবো, এবং আজকের অধিকাংশ এই যে সেশন, সেই সেশনটি এফওপিএল এর প্রয়োজনীয়তা, কিভাবে আপনার আন্তর্জাতিকভাবে এটা ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের মডেল এবং উপকারিতা, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমি আমার সকল সহ আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি এবং সহমত প্রকাশ করছি। ওনাদের যে বক্তব্য বা আলোচনা, ওনারা খুবই চমৎকার বলেছেন। এবং এই যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, অ্যাকচুয়ালি আমাদের যে নিরাপদ খাদ্য আইন, এইটি বাংলাদেশে জন্য যুগোপযোগী আইন, এবং এইখানে 90টি ধারা আছে, এবং এই ধারার আলোকেই আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এবং ধারা 23 যেমন আপনার দূষিত অথবা ভেজাল অথবা আপনার ক্ষতিকর কোনো রাসায়নিক উপাদান যেমন খাদ্যে থাকতে পারবে না। সিমিলারলি ধারা 32-এ আছে যে মোড়কাবদ্ধ খাদ্য এবং লেবেলিং প্রবিধানমালা তৈরির ব্যাপারে। সো আমরা যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা আপনার বর্তমানে যেটা আরও আপডেট করছি, ওইটা সত্যিকার অর্থে এর আগে আমাদের যে প্রবিধানমালা ছিল মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা 2017, সেই 17টাকেই আমরা আপডেট করছি বা রিভাইজ করছি, এবং ওইখানে ওই যে এফওপিএল ফ্রন্ট অফ প্যাকেজ লেবেলিং এইখানে সংযোজন করছি। এবং আমরা মোটামুটি সবাই জানি যে এফওপিএল এই যে ধারণাটি, এটা খুব একটা আগের না, প্রায় দেখা যায় 2015 সালে ডাব্লিউএইচও এটা প্রবর্তন করেছিল, এবং পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আপনার আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষণা হয়েছে, এবং এর যে গবেষণার ফলাফল এগুলো আমরা বিভিন্ন গবেষণাপত্র থেকে পেয়ে থাকি। এবং কোডেক্স এলিমেন্টাল কমিশন, যেটা আন্তর্জাতিক একটি অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনও 2021 সালে তারা সারা বিশ্বে যে যারা বিভিন্ন ধরনের গাইডলাইন স্ট্যান্ডার্ড প্রণয়ন করে তাদেরকে উদ্বুদ্ধ করে যে তাদের যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালায় এফওপিএলটা সংযোজন করতে পারবে। এবং আমাদের দেশেও আমরা গত বছর থেকে এই এফওপিএলটা সংযোজনের জন্য আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি আমাদের যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা যেটা 2017, সেটাকে আপডেট করার জন্য আমরা কাজ করেছিলাম, এবং সেই একই সময়ে সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট থেকে আন্তঃমন্ত্রণালয় স্টেক হোল্ডার কনসালটেশন মিটিংয়ে এখানে সিদ্ধান্ত হয় যে এফওপিএল অর্থাৎ জনস্বাস্থ্য সুরক্ষায় এই যে বিভিন্ন ধরনের মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালায় এবং এখানে এফওপিএলটা সংযোজন করতে হবে। পরবর্তীতে মন্ত্রী
পরিষদে এই ব্যাপারে আলোচনা হয় এবং উপদেষ্টা পরিষদে আপনার সবাই এটা অনুমোদন হয় এবং পরবর্তীতে এই সিদ্ধান্তটি স্বাস্থ্য সেবা বিভাগ, যেটা আহ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে পাঠানো হয়। দেন তারা আবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে একটি মিটিং হওয়ার বা পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবার মিটিং হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সত্যি অর্থে 29শে জুলাই 2025 তারিখে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত যে চেয়ারম্যান, ওনার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি দুইটি আপনার টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ অ্যাকচুয়ালি যে করা হয়েছিল সেইখানে মিটিং করে এবং সেই মিটিংয়ে এই বর্তমানে আমরা যে ডিজাইনটি অর্থাৎ আমাদের দেশের পার্সপেক্টিভ অনুসারে তৈরি করেছি সেই ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তটি আসলে নেওয়া হয় আমাদের দেশে দুইটি গবেষণা করা হয়। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইএনএফএস যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের যে আপনার অ্যাপোপেল সংক্রান্ত যে গবেষণার ফলাফল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ, তারাও একই সময়ে আরেকটি গবেষণার কাজ করে এবং তাদের গবেষণা, এই দুইটি গবেষণার ফলাফলের ভিত্তিতে আমাদের দেশের পার্সপেক্টিভ অনুসারে আমরা এই ডিজাইনটি চূড়ান্ত করি। পরবর্তীতে এই ডিজাইন নিয়ে আমাদের 23শে অক্টোবর 2025 তারিখে স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং হয়, এটা আমাদের বিএফএস এর অফিসে। পরবর্তীতে এই চূড়ান্তকৃত যে আপনার ডিজাইন, সেটা আমরা ইন্টার মিনিস্ট্রি মিটিংয়ে সিদ্ধান্তের জন্য পাঠাই এবং সেইখানে 15ই ডিসেম্বর 2025 তারিখে আপনার আন্তঃমন্ত্রণালয় যে মিটিং হয় সেটা হচ্ছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যেখানে আপনার তৎকালীন যে উপদেষ্টা মহোদয় এবং বিশেষ উপদেষ্টা মহোদয় ওনারা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া আপনার এখানে যারা উপস্থিত তাদের অনেকে ছিলেন এবং বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং ওইখানে তারা আমাদের যে প্রেরিত যে আপনার ডিজাইন, যেটা ওয়ার্নিং লেভেল, সেটা তারা সমর্থন করেন এবং পরবর্তীতে আমরা আমাদের যে প্রবিধানমালা, যেটা আমরা রিভাইজ করছি 2017 থেকে 2026, ওইটাতে আমরা সংযোজন করি। আমরা একটা স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং করি 21শে জানুয়ারি 2026-এ এবং সেই মিটিংয়ে আমরা এইখানে যে চলে আলোচনা হচ্ছিল বা একটা শঙ্কার কারণ আছে যে ইন্ডাস্ট্রির লোকজন কিভাবে এটা নিবে। আমাদের যে সদস্য ছিল প্রায় 60 থেকে 70 জন, এর মধ্যে প্রায় 30% এখানে পার্টিসিপেন্ট ছিল ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং তাদের সামনে আমরা এই আপনার আমাদের প্রবিধানমালাটা উপস্থাপন করি এবং সবার জন্য উন্মুক্ত করে দেই অনলাইন বা ওয়েবসাইটে, যে কেউ এটার জন্য যেন মতামত দিতে পারে। পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি 65টি মতামত পেয়ে থাকি এবং সেই মতামতের আলোকে আমরা এটা চূড়ান্ত করছি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে এফওপিএল সংক্রান্ত কাজের একটি মাইলস্টোন এবং আমরা আশা করি যে এই এফওপিএল সংযোজনের মাধ্যমে যে ভোক্তাকে আমরা তাদেরকে সুযোগ দিতে পারবো, তারা যখন খাদ্যপণ্য বিভিন্ন শপ, মার্কেট এবং অন্যান্য জায়গা থেকে ক্রয় করবে, তারা নিজেরা চয়েস করে কিনতে পারবে এবং আমাদের নিরাপদ খাদ্য বিষয়ের এটা অ্যাকচুয়ালি এক ধরনের ট্রায়াঙ্গেলের মতো। এখানে ভোক্তার প্রাধান্যটাই বেশি। আমরা যারা সরকারি দপ্তরে কাজ করছি অথবা নীতি নির্ধারণে আছি, তারা যেমন একটা স্তর, সিমিলারলি যারা ব্যবসায়ী, যারা আপনার বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করছে, তারা একটা স্তর এবং ভোক্তা, এবং দিন শেষে অ্যাকচুয়ালি সবাই ভোক্তা এবং আমাদের লক্ষ্য থাকা উচিত ভোক্তার যেন স্বার্থটা এখানে আমরা দেখতে পারি এবং তাদের যে স্বাস্থ্যের ব্যাপারটাও আমাদের চিন্তা করা উচিত। এখন আলোচনা আসছে যে অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা কিভাবে নিবে বা এখানে অ্যাকচুয়ালি তাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের যে কি বলে তফসিলটা ওইভাবে ডিজাইন করেছি যে আমাদের যে থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে, সেই থ্রেশহোল্ড ভ্যালুর নিচে যদি তাদের খাদ্যপণ্যে, বিশেষ করে ওই যে সেমি প্রসেস ফুড, ওইখানে যদি সল্ট, সুগার অথবা স্যাচুরেটেড ফ্যাট
আপনার লিমিটের মধ্যে থাকে, তাহলে তাদের ওই যে এফওপিএলটা যে সংযোজন করতে হবে নট নেসেসারি। কিন্তু যখন তাদের ওই যে থ্রেশহোল্ডের বেশি থাকবে, তখনই তাদের ওই যে খাদ্যপণ্যে আপনার এফওপিএলটা প্রদর্শন করতে হবে। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং আজকেও যে আলোচনা হয়েছে প্রায় 50টা দেশের আহ, বেশি দেশে এই এফওপিএল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সো আমরা মনে করি এই এফওপিএল সহ যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালাটা, এটা ব্যবসা বান্ধব, এখানে কারো ভয়ের বা কিছু নাই। এবং জনাব মাহবুবুল আলম সাহেব যেটা বললেন যে আমাদের যে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা সাথে আমাদের আরো যে প্রবিধানমালা, একটি হচ্ছে যে বিজ্ঞাপন ও দাবি। সো এফওপিএল সহ যদি কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রির লোকজন যদি তাদের যে খাদ্যপণ্যে সংযোজন করে, তাহলে বিজ্ঞাপন ও দাবি অনুসারে তারা এই এফওপিএলটা যে জনস্বাস্থ্যের জন্য সহায়ক, সে দাবিটাও তারা করতে পারবে। তা আমি আশা করি যে আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এবং এর সাথে আরেকটু আপনাদেরকে অবহিত করতে চাই, আমাদের এই চূড়ান্তকরণের সাথে আমাদের আরেকটি কার্যক্রম আছে, সেটা হচ্ছে যে যখন এটা পাশ হয়ে যাবে, সেটা জন্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেজন্যই আমরা একই সাথে কাজ করছি। অর্থাৎ এই যে শুধু এফওপিএল আইনগতভাবে এটা প্রবিধানমালা তৈরি করলে হবে না, এটা জনগণের কাছে পৌঁছাতে হবে। এবং ইন্ডাস্ট্রির লোকজনের সাথেও আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে কনসালটেন্সি মিটিং করতে হবে, বা স্টক হোল্ডার কনসালটেশন মিটিং করতে হবে। তো তারা এই যে এফওপিএলটা তাদের খাদ্যপণ্যে কিভাবে সংযোজন করবে, এবং প্রয়োজনে তারা প্রোডাক্ট রিফর্মুলেশনও তাদের করতে হবে। সো আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, পুরো প্রসেসটা আপনি খুব সুন্দর করে বিবৃতিতে বর্ণনা করেছেন যে আসলে কোন জায়গায় আমরা রয়েছি এবং ধাপগুলো কি ছিল। প্রত্যেকটা জায়গাতেই আসলে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং এটা একটা আশার কথা যে বাংলাদেশেও ইতিমধ্যে যাদের কথা আমরা ভাবি সব সময় যে উৎপাদনকারী, তারা একটু এই জায়গাটাতে নারাজি থাকতে পারে, কিন্তু আমরা দেখছি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উৎপাদনকারীদের সাথেও শেয়ার করেছে এবং স্টেক হোল্ডার যারা রয়েছে বিভিন্ন ধাপে ধাপে সেই জায়গাগুলোতেও তারা শেয়ার করেছে। এবং আরো একটু বললেন যে এগিয়ে যে ভাবনা, যে এটা যখনই এটা পাশ হয়ে যাবে সেই মুহূর্তে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে মাঠ পর্যায়ে হতে পারে সেটা নিয়েও সবার সাথে বসা হবে এবং এটাতে উদ্যোগ গ্রহণ করা হবে। এখন আমরা আসলে অপেক্ষায় রয়েছি এই প্রবিধানটা কবে পাশ হয়। আমরা আশা করছি, যেহেতু গভর্নমেন্টের একটা নির্বাচন ইস্তেহারেরও কমিটমেন্ট রয়েছে যে সরকার এই বিষয়টায় গুরুত্ব দেবে এবং অসংক্রামক রোগগুলোকে কমিয়ে আনার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করবে। এটা এমন একটা, যেমন আবার সরকারের কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে অল্প সময়ের মধ্যে কিভাবে রাষ্ট্রের ব্যয় কমিয়ে আনার জন্য যে চিকিৎসা খাতটাকে রয়েছে সেই জায়গাটাকে উন্নত করে, মানে স্বাস্থ্যের জায়গাটাকে আরেকটু উন্নত করা যায়। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা শুধু কমেন্টস আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আরো। জয়নাল আবেদিন ভাই, উনি লিখেছেন সেন্ট মার্টিন লাইব্রেরি ও কালচারাল সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা, এবং ডেফিনেটলি যারা বিশেষজ্ঞ আলোচক এই লম্বা সময় আমাদেরকে দিয়েছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। এবং আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আমরা এই মুভমেন্টটাকে শক্তিশালী করার জন্য আমাদের আসলে বারবার কথা বলতে হবে। ইকবাল ভাই কিন্তু বলেছেন যে আমরা যাতে থেমে না যাই, আমাদের এই জায়গাগুলো নিয়ে আমাদের প্রচেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে যতক্ষণ না আমরা এই পলিসিটাকে অর্জন করতে পারছি। সো এই ইস্যুটা আমার মনে হয় যে আজকের এই নিরাপদ খাদ্যর বিষয়টাকে নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা রাখবে। পরিশেষে আমি সবাইকে আবার আয়োজক সংস্থা সিএলপিএ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।